আসসালামু আলাইকুম। আমাদের সিবিটি অ্যান্ড এ দ্বিতীয় ফ্রি সেশনে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা থেকে বলছি। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ পাককে, যিনি আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার টিবেট গুরু আনিসুজ্জামান তুহিন স্যারকে সহ। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি এমদাদুল হক বাচ্চু স্যার, খান মাহমুদ স্যার, তপতি ম্যাম এবং ফ্লোরা ম্যামকে। এছাড়া বাংলাদেশের যত টিবেট এক্সপার্ট আছেন, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আমাদের ভুল ত্রুটি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে কেউ প্রতিদ্বন্দ্বী মনে করবেন না। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, আপনারা কি ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি একটা গাছের ছবি দেখা যাচ্ছে না এখানে? কিসের ছবি দেখা যাচ্ছে বলেন তো? স্যার মহাকাশ একটা মাথার গাছের ব্রেন ছবি। গাছের মতোই একটা ব্রেন, ব্রেন তার গাছের মতো গাছের গোড়ায় ব্রেনের এখানে মতো পানি পানি ঢালতেছে। পানি ঢালছে। নিচ- তো এইটার মিনিংটা আসলে কি এটা হতে পারে? কেউ কি ধারণা করতে পারবেন যে এটা আসলে কি হতে পারে? হচ্ছে স্যার ব্রেন স্টর্মিং যত কে পানি ঢালবে তত বোঝাচ্ছে। ভালো রেজাল্ট আসবে। এটা যত পানি যখন ঢালবে এটা তত সেকেন্ড ভালো রেজাল্ট আসবে। কে বলেছেন? নামটা একটু বলবেন প্লিজ। কস্তুরিকা। কস্তুরিকা ম্যাডাম, বাহ, দারুণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এই ছবিটার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো মানুষের ব্রেনটা হলো একটা গাছের মতো। কিসের মতো? গাছের মতো। গাছের গাছ মতো। আপনি যত পরিচর্যা গাছের মতো। করবেন তত কি হবে? ভালো রেজাল্ট আসবে। ভালো রেজাল্ট আসবে। ভালো তো আমাদের যে ব্রেনটা আছে এটা হলো একটা গাছের মতো, যত আপনি পরিচর্যা করবেন তত আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, ভালো রেজাল্ট আসবে। আর যদি আমরা একটা অলস মস্তিষ্ক রেখে দিই, কথায় আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো আমরা অবশ্যই আমাদের ব্রেনটাকে কি করব? পরিচর্যা করব, তাই না? জি জি স্যার। স্যার এখানে জি স্যার অনেকেই জি আছেন স্যার বেকার, অনেকেই আছেন বেকার বসে আছেন, তাই না? একেবারেই দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, নেভার গিভ আপ। নেভার গিভ আপ। এই ছবিটা দেখে আসলে কি বুঝছি? মনে করেন আপনি ইংরেজি বুঝেন নাই, নেভার গিভ আপের মানে আপনি জানেনই না। আমি মনে করছি যে আমার সামনে যারা আছে এরা ইংরেজি বোঝেই না, কিন্তু ছবিটা দেখে আপনি কি বুঝতেছেন? স্যার পাখিরা একবারে ব্যান্ড সত্যি। আকাশ মানে ব্যান্ড স্যার আকাশে হাল ছাড়া বের যাবে না। হয়ে কখনো হাল হাল ছাড়া যাবে না স্যার, চেষ্টা এই করতে হবে। বকটা, এই বকটা এই ব্যাংকটাকে খেয়ে ফেলতেছে, তাই না? কিন্তু ব্যাংকটা হাত জি দিয়ে বাঁচার চেষ্টা করতেছে। আর ব্যাংকটা হাত দিয়ে বকের গলা টিপে ধরছে যে আমারে খাই ফেলবা, গলা গলা দিয়ে নামাইবা কেমনে? গলা দিয়ে নামাইতে গেলে তো জি স্যার গলাতে নামাইতে হবে, আর গলাটা টিপে ধরে রাখছে যে আমারে গলা দিয়ে তুমি কেমনে নামাইবা। অর্থাৎ এই ব্যাংকটা বাঁচার চেষ্টা করছে। তো কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। যাবে যাবে না। না। যাবে না। জীবনের শেষ সময় পর্যন্ত আমাদেরকে লড়ে যেতে হবে। অনেকের জীবনে অনেক কঠিন সময় স্যার এসেছে, ইনশাআল্লাহ। কিন্তু কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। না। দেখবেন যে আমাদের সাথে অনেকেই, আপনাদের সাথে দেখবেন যে অনেকেই ছিল, তারা অনেক আগেই ভালো একটা চাকরি পেয়ে গেছে। আবার অনেকে আছে ঝরে পড়ে গেছে। আপনি এই যে ঠেলা, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলে যে ঠেলা গুতো লাতি খাইতে 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 এই জায়গায়, তো কখনো হাল ছেড়ে দেবেন না। সবসময় মনে রাখবেন শেষ থেকে নতুন কিছু শুরু হয়। তো আজকে আপনাদের নতুন কিছু শুরু হচ্ছে, এবং এখান থেকে আপনারা হাল ছেড়ে দেবেন না, সামনে সফলতা আসবেই। তো চলেন শুরুতে আমরা ছোট্ট একটা ভিডিও দেখে নিই। এই ভিডিও দেখে কি কেউ কিছু বুঝতে পেরেছেন যে আমরা যে ভিডিওটা দেখলাম সেটা আসলে কি বুঝিয়েছে? জি স্যার জি এক স্যার পথে সফল না হলে সে অনেকবার মানুষের ট্রাই করার পর যাবে না ফাইনালি সাকসেস হয়েছে। হ্যাঁ, একটা প্রবাদ বাক্য আছে, একবার না পারিলে সেটা দেখো দেখো শত দেখো শতবার। শতবার। দেখো শতবার। অর্থাৎ ছোটবেলায় আমরা অধ্যবসায় রচনা করেছিলাম। রাইট। তো আমরা আসলে অল্পতে হেরে যাব না, আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব যতক্ষণ না পর্যন্ত সফলতা আমাদের ধরা দিচ্ছে। ঠিক আছে? জি স্যার। আমরা সকলে জি স্যার অনেক চেষ্টা করব এবং সফল আমাদের হতে হবেই। সবাই একটু মিউট রাখবেন, যারা কথা বলবেন শুধুমাত্র সেই হচ্ছে আনমিউট করবেন, হ্যাঁ? না হলে আপনাদের এখান থেকে সাউন্ড আসে। আহ, ঠিক আছে, ওকে।
আমরা কোন দেশে বসবাস করি বলেন তো? আমাদের দেশের নাম বাংলাদেশ বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশের ভিতরে কয়েকটা বিভাগ আছে, সেই বিভাগের ভিতরে একটা জেলার, এবং সেই জেলার ভিতরে একটা থানা কিংবা একটা গ্রামের মানুষ আমরা। কিন্তু আমরা মূলত বাস করি কোথায়? বাংলাদেশ বাংলাদেশে বাস করি। তো টিভেটটা মনে করেন একটা বাংলাদেশ, ঠিক আছে? আমরা সর্বপ্রথম জানবো টিভেট সম্পর্কে। আমরা যে সেক্টরে আছি এই সেক্টরটাকে বলা হয় টিভেট সেক্টর, তাই না? আমরা সচরাচর যেটা বলি সেটা টিভেট সেক্টরটা বলি, যে আমরা এখন টিভেট সেক্টরে আছি। এই টিভেট জিনিসটা আসলে কি বলেন তো? যে টিভেট জিনিসটা কি আসলে কেউ কি বলতে টেকনিক্যাল পারবেন? ভোকেশনাল এডুকেশন ট্রেনিং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং। এন্ড ট্রেনিং। প্রফেশনাল ট্রেনিং। স্যার Right. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ। বাহ, দারুণ বলেছেন আপনি। টিভেট হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা। টিভেটের ফুল মিনিং হলো টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আর এই টিভেট কি জিনিস সেটা আমরা একটু জেনে নিই। টিভেটটা হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা। সেটা কেমন? এটা এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে একটা নির্দিষ্ট পেশা, একজন শিক্ষার্থী হাতে কলমে কাজ শিখবে, থিওরিক্যাল নলেজ অর্জন করবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। আরো একটু ভেঙে যদি বলি, টিভেট সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে বা এটা কেমন, একজন শিক্ষার্থী থিওরিক্যাল নলেজ অর্জন করবে, অর্থাৎ পড়াশোনা করবে, তাত্ত্বিক জ্ঞান অর্জন করবে, স্কিল অর্জন করবে, অর্থাৎ কাজ শিখবে হাতে কলমে, এবং কাজ শেখার শেষে একটা কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। তাহলেই সেটাকে বলা হবে টিভেট। ঠিক আছে? অর্থাৎ টিভেট হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা। এটি এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীদের নির্দিষ্ট পেশা, শিল্প বা কারিগরি কাজে দক্ষ করে তোলা হয়। এটার মূল কাজ কাজ শেখা, বাস্তব প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি করা। অর্থাৎ টিভেট আমরা তখনই বলবো যখন এখানে থিওরিক্যাল পড়াশোনার পাশাপাশি বাস্তবে সে কাজ শিখবে এবং কাজ শেখার পাশাপাশি একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তখন আমরা এটা কি বলবো? টিভেট বলবো। এই তিনটার সমন্বয়ে হয় টিভেট। কাজ শিখবে, বাস্তব প্রশিক্ষণে নিবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। টিভেট কি ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে। টিভেটের উদ্দেশ্যটা আসলে কি? এই যে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটার উদ্দেশ্যটা কি? টিভেটের উদ্দেশ্য দক্ষ জনশক্তি তৈরি করা, বেকারত্ব কমানো, যুবশক্তিকে আত্মকর্মসংস্থান তৈরি করা বা আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, শিল্প অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করা এবং বিদেশে দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। এটা হলো টিভেটের মূল উদ্দেশ্য। টিভেট আসলে কিভাবে কাজ করে? এই যে টিভেটটা, এটা কিভাবে কাজ করে? এই টিভেটের 100%-এর ভিতরে 60% থাকে ব্যবহারিক শিক্ষা। ব্যবহারিক মানে স্কিল, কাজ করতে হবে আপনাকে। 60% থাকে ব্যবহারিক শিক্ষা, 40% থাকে তাত্ত্বিক শিক্ষা মানে থিওরিক্যাল নলেজ। পাশাপাশি ওয়ার্কশপে বা ল্যাবে কাজ করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকবে, ইন্টার্নশিপ থাকবে। এটাই হলো টিভেট। টিভেট সবাই ক্লিয়ার? জি স্যার। কিছু পড়া লাগবে না, শুধুমাত্র টিভেটের ফুল মিনিংটা পড়বেন। এবং টিভেট হলো এমন একটি শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা যেখানে একজন শিক্ষার্থী থিওরিক্যাল নলেজের পাশাপাশি স্কিল অর্জন করে এবং স্কিল অর্জন করার পরে একটা কর্মসংস্থানের সুযোগ থাকে। সেটাই হলো টিভেট। এতটুকুই এনাফ। ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খায়, সেটা হলো আপনারা বাংলায় লিখতে পারবেন কিনা। সবাই আপনাকে প্রথমেই ভয় ধরিয়ে দেয় যে লেভেল 4-এ কোনো বাংলা এলাও হয় না। এই কথাটা শুনেছেন কিনা সকলে? জি স্যার। আমাদের মাতৃভাষা কি বলেন তো? আমাদের এটা জানতাম মাতৃভাষা যে বাংলা। সম্পূর্ণ ফুল মাতৃভাষা ইংলিশ। বাংলা। তাহলে বাংলাতে আপনি অবশ্যই লিখতে পারবেন। তবে হ্যাঁ, বাংলাতে না লেখাটাই উত্তম। কেন? কারণ আপনি ইংরেজিতে খুব অল্প একটা সেন্টেন্সের ভিতরে যত বড় একটা ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু বাংলা তো এটা ব্যাখ্যা করতে গেলে অনেক লিখতে হবে আপনাকে।
এই জন্য বাংলাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি বলবো না যে বাংলা বাদ দিয়ে দেন, একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে বাংলাটা ইউজ করবেন না, কোথায় বাংলা ইউজ করা যাবে না সেটা আমরা বলে দিব। যেমন এই যে টিবেটের ফুল মিনিং, এখন এটা যদি আপনি বাংলায় লেখেন তাহলে তো হবে না। টিবেটের ফুল মিনিং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা আপনাকে ইংরেজিতে লিখতে হবে। আর অবশ্যই বিজ্ঞ অ্যাসেসর মহোদয় থাকবেন অ্যাসেসমেন্টের দিন লেভেল 4 এর, তিনি অবশ্যই বাংলা অ্যালাউ করবেন, তবে অবশ্যই তার পারমিশন নিয়ে নেবেন। ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি ইংরেজিতে একটু দুর্বল, আমি কি আসলে এটা কমপ্লিট করতে পারবো কিনা বা অ্যাসেসমেন্টে আসলে কি করব, টেনশনের কোনো কারণ নেই। তো আমরা টিভেট সম্পর্কে জানলাম। মিলে লিখতে পারবো? অবশ্যই বাংলায় লিখতে পারবেন, একটু পারমিশন নিয়ে নেবেন স্যারের, বাংলা অবশ্যই অ্যালাউ করবে। এবং রিসেন্টলি যে কোশ্চেন গুলো হচ্ছে, অনেক কোশ্চেনের উপরে লেখাই থাকে যে আপনি বাংলায় লিখতে পারবেন। কেন বাংলায় লিখতে পারবেন, এটা আপনার রাইটস আছে বাংলায় লেখার। কেন রাইটস আছে সেটা আমরা পরবর্তীতে গিয়ে শিখবো, ইনক্লুসিভনেস এর ভিতরে গিয়ে শিখবো। ঠিক আছে? এবার আমরা জানবো ভেট সম্পর্কে। আমরা টিভেট সম্পর্কে জানলাম, টিভেটের টি কেটে দিলে থাকে কি? ভেট। ভেট। সবাই কথা বলবেন, মাত্র একজন দুজন। ওয়াজ মাহফিল শুনেছেন কেউ কখনো? ওয়াজ মাহফিল, জি স্যার। জি স্যার। ওয়াজ মাহফিলে বক্তারা যদি ঠিক না বলেন, ওই বক্তা কোনোদিন ওয়াজ করবে? না স্যার। না স্যার। কখনো ওয়াজ করবে না, বক্তা তো মজাই পাবে না। সঠিক বলি আর বেঠিক বলি, আপনি যদি ঠিক না বলেন বক্তা কিন্তু মজাই পাবে না। তো সবাই একটু কথা ঠিক বলবেন। ঠিক স্যার। আচ্ছা, Okay, ভেট হলো ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো ভেটটা আসলে কি? ভেট হলো বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা। ভেট হলো বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা। নির্দিষ্ট একটা পেশার উপরে আপনি শুধু স্কিল অর্জন করবেন। ভেটের কাজ হলো শুধুমাত্র স্কিল অর্জন করা। টিবেটের কাজ কিন্তু থিওরিক্যাল নলেজ অর্জন করেছেন, স্কিল অর্জন করেছেন এবং কর্মসংস্থান সৃষ্টি করেছেন, সেটা হলো টিবেট। কিন্তু ভেট কি? শুধুমাত্র নির্দিষ্ট একটা বিষয়ের উপরে স্কিল অর্জন করবে। স্কিল অর্জন করবেন, সেটাই হলো ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সেটা কেন হতে পারে? সেটা কর্মসংস্থানের জন্য হতে পারে। কেমন? সেটা গ্যারেজে কাজ শিখতে পারে। একটা গ্যারেজে কাজ শিখলে সেখানে কি কোনো থিওরিক্যাল নলেজ শেখানো হয় খাতা কলমে? না। শেখানো হয় না। কিন্তু আপনি যেখানে লেভেল 3 কমপ্লিট করেছেন, লেভেল 2 কমপ্লিট করেছেন বা লেভেল 4 দিয়ে এসেছেন, স্কিল লেভেল, কেউ বিউটিফিকেশন দিয়েছেন, কেউ ফুড অ্যান্ড বেভারেজ দিয়েছেন, কেউ কম্পিউটার দিয়েছেন, সেখানে আপনাকে থিওরি শিখিয়েছে। জি স্যার। আপনি যেখান থেকে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই শিখছি। রাইট, যেখান থেকে আপনি লেভেলটা করে এসেছেন, তাহলে সেটা টিভেট নাকি ভেট বলেন তো? টিভেট। Right. বাহ, দারুণ বলছেন তো আপনারা। আচ্ছা, সেটা হলো টিভেট। আর একটা ছেলে একটা মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেছে, কাজ করে আসছে, সে কাজ শিখে আসছে, তাহলে সেটা কি হবে? ভেট। ভেট হবে। বাহ, দারুণ। আচ্ছা, আমাদের সিবিএলএম খুললে, সিএস খুললে এই ধরনের কিছু মিনিং পাই আপনারা, আমরা পাই না? আইএসসি, সিএস, টিবেট, ওএসএস, বিএনকিউ, এগুলার ফুল মিনিং কেউ মুখস্থ করবেন না। এগুলার ফুল মিনিং কি কেউ মুখস্থ করবেন না। কেন করবেন না? এর কারণ হলো আমরা এগুলো বুঝে বুঝে পড়বো। আমরা যখন এটা বুঝে বুঝে পড়বো আমাদের এমনিই মনে থেকে যাবে। কিন্তু আমরা যদি এটা মুখস্থ করি তাহলে আমাদের এটা কখনো মনে থাকবে না। আমরা পুরো প্রতিটা জিনিসের ভিতরে খুঁটিনাটি জেনে বুঝে বুঝে তারপরে পড়বো। প্রতিটা জিনিস সম্পর্কে জানবো, বিস্তারিত আলোচনা করব, একটু গল্প করব সেই জিনিস নিয়ে, তারপরে আমরা এটা জানবো। তাহলে আমাদের এগুলো কখনো ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর আমাদের এই যে পড়াশোনা, এটা আসলে আমাদের অনেকে মনে করছে যে লেভেল 4 পাস করার পরে এই পড়াশোনাটা আর লাগে না। কিন্তু আপনি যখন লেভেল 4 কম্পিটেন্ট হবেন তারপরে আপনার এই পড়াশোনাটা আরো বেশি বেশি লাগে। ঠিক আছে? লেভেল 4 কমপ্লিট করার পরে আপনাদের মনে ইচ্ছা করে যে আমরা লেভেল 5 কমপ্লিট করব। ঠিক আছে? তো আমরা এগুলো আসলে বুঝে বুঝে পড়বো, এগুলোর মিনিং কেউ আসলে মুখস্থ করবো না। তো আমি এখন একটা সাইকেল দেখাচ্ছি। প্রথমে আছে আইএসসি, তারপরে কি আছে? পিএস, তারপর কি আছে? সিবিসি, তারপরে কি আছে? সিবিএলএন। সিবিএলএন, এবং সর্বশেষ কি আছে? ডেলিভার। ডেলিভার। তো আমাদের যে আমরা যে ট্রেনিংটা করে এসেছি, স্কিল লেভেলের যে ট্রেনিংটা করে এসেছি, সেইটার সাথে আমরা এটা একটু মিলাবো এখন। হ্যাঁ, আমরা যে স্কিল লেভেলটা করে এসেছি সেই স্কিল লেভেলে আমরা অনেকদিন ক্লাস করেছি, করার পরে তারপরে আমরা গিয়ে পরীক্ষা দিয়ে বা অ্যাসেসমেন্ট দিয়ে আমরা পাশ করে এসেছি। আমরা পরীক্ষা ব্যবহার করবো না, যদিও ভুল করে আমাদের মুখ থেকে অনেক সময় পরীক্ষা বের হয়ে যায়, অ্যাসেসমেন্ট বলার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো আইএসসি কি জিনিস। আইএসসির ফুল মিনিং কে বলতে পারবেন? ইন্ডাস্ট্রি বাহ, দারুণ বলেছেন তো। আইএসসির ফুল মিনিং হচ্ছে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। তো মনে করেন, হ্যাঁ,
অধিকাংশ যারা আছেন অধিকাংশ মনে হয় অ্যাসেট প্রজেক্টের নাম শুনেছেন। জি জি স্যার। স্যার। স্যার প্রজেক্টে কর্মরত আছি। আচ্ছা আচ্ছা, অ্যাসেট প্রজেক্টে কর্মরত আছেন, মাশাআল্লাহ। সকলে আল্লাহ নেক হায়াত দান করুক এবং রিজিকে বরকত দান করুক। আচ্ছা, আইএসসি কি জিনিস? আইএসসি হলো ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। তো আমরা ধরে নিচ্ছি মনে মনে অ্যাসেট প্রজেক্টটা আইএসসি, যদিও অ্যাসেট প্রজেক্ট আইএসসি ওইভাবে বলা যাবে না, কিন্তু মনে মনে আপনারা ধরে নেন যে অ্যাসেট প্রজেক্টটা হলো ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। এখন অ্যাসেট প্রজেক্ট একটা ট্রেনিং করাতে চাচ্ছে, যেমন এখন রানিং অনেকগুলা ট্রেনিং আছে অ্যাসেট প্রজেক্টের, তো নতুন একটা ট্রেনিং লঞ্চ করতে চাচ্ছে। সেই ট্রেনিংটা লঞ্চ করতে চাচ্ছে বা করাইতে চাচ্ছে, এখন সে কি করবে? ওই ট্রেনিংটা আসলে কোন বিষয়ের উপরে? মনে করেন অ্যাসেট প্রজেক্ট এখন একটা ট্রেনিং করাইতে চায়, সেই ট্রেনিংটার নাম হলো কম্পিউটার অপারেশন লেভেল 6, কম্পিউটার অপারেশন লেভেল 6 স্কিলের। তো এই লেভেলটা করাইতে গেলে লেভেলটা কি কি আছে, মানে কি কি মানদণ্ড থাকবে ওর ভিতরে, কেমন হবে, সেটা তো তাকে বলা লাগবে যে আমার এই লেভেলটার ভিতরে এই এই জিনিসগুলা থাকবে, এই এই মানদণ্ড থাকবে, আপনারা এইভাবে করাবেন। তো এই অ্যাসেট প্রজেক্ট, এটা হলো অ্যাসেট প্রজেক্ট আইএসসি। এই অ্যাসেট প্রজেক্ট একটা সিএস দিচ্ছে। কি দিচ্ছে? সিএস। সিএস মানে হলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটাকে গতদিন আমরা একটু আলোচনা করেছিলাম। অনেক সময় আমরা সিলেবাস হিসেবে কাউন্ট করি, যদিও এটা কোনো সিলেবাস না। এই সিএস এর ভিতরে লেখা আছে যে ওই ট্রেনিংটা চালাইতে গেলে কেমন মানের হইতে হবে, মানে ট্রেনিংটা কোন মানের হবে। ঠিক আছে, ট্রেনিংটা কোন মানের হবে এই সম্পর্কে বিস্তারিত এটার ভিতরে লেখা আছে। এখন অ্যাসেট প্রজেক্ট এটা আমাদেরকে প্রদান করছে, বা আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের যে প্রিন্সিপাল হোক বা আমাদের প্রতিষ্ঠানে এটা দিছে যে আপনি আমাকে এই ট্রেনিংটা প্রোভাইড করবেন, এই ট্রেনিং এর মান হতে হবে এই রকম, এই এই বিষয়গুলো থাকবে। ইন্ডাস্ট্রির মানদণ্ড হ্যাঁ, নাকি স্যার? ইন্ডাস্ট্রি সিএস। মানদণ্ড। তো এই এই মান হতে হবে, এই এই রকম হতে হবে। এখন এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আমাদের এটা নেওয়ার পরে কি করলো? ট্রেনারের কাছে দিল যে এই এই মানদণ্ড দিয়ে আমাদের একটা ট্রেনিং করাতে হবে। তখন ট্রেনার সাহেব কি করতেছে? এই সিএস থেকে সিবিসি তৈরি করতেছে। সিবিসির ফুল মিনিং হলো কম্পিটেন্সি বেসড কারিকুলাম। এখানে আসলে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইখানে যে যে বিষয়গুলো আছে এগুলার পরবর্তীতে বিস্তারিত আলোচনা আছে প্রতিটা বিষয়ের উপর। সুতরাং এখন যদি মনে হয় যে স্যার কি বলতেছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো টেনশনের কিচ্ছু নেই। এগুলার উপরে কয়েকবার বিস্তারিত আলোচনা আছে। প্রথম কয়েকদিন একটু কঠিন মনে হবে, ঠিক আছে, বুঝে উঠতে একটু কষ্ট হবে। টেনশনের কিচ্ছু নেই, আমরা সর্বক্ষণিক আপনাদের পাশে আছি। আপনারা সফল হওয়ার আগ পর্যন্ত আমরা সাথে থাকবো ইনশাআল্লাহ। তো একজন ট্রেইনার কি করতেছে? একটা সিবিসি তৈরি করতেছে। সিবিসি হলো কম্পিটেন্সি বেস কারিকুলাম, যে এই ট্রেনিংটা করাইতে অ্যাসেট প্রজেক্ট একটা ট্রেনিং দিছে, সেই ট্রেনিংটা এখানে আছে যে কি কি মানদণ্ডে হবে। তো একজন ট্রেইনার এখন তৈরি করছে সিবিসি, যে এই ট্রেনিংটা কে করাবে, কোন মানের হবে, কোন মেথডে করাইতে হবে, টিচিং পদ্ধতিটা কি হবে, এই কারিকুলামটা ট্রেইনার তৈরি করছে সিবিসি। তাহলে আইএসসি থেকে পাওয়া গেছে সিএস, আর সিবিসি তৈরি করতেছে ট্রেইনার, আপনি আমরা তৈরি করতেছি। এর পাশাপাশি এটা সিবিসিটা হলো কি, ট্রেনিংটা কে করাবে, কিভাবে করাবে, কোথায় করাবে, কে করবে, এইগুলা এর ভিতরে আমরা করতেছি। তো আমরা মনে করলাম যে ওই ট্রেনিংটা করাবো আমরা ট্রেইনাররা। ট্রেনিংটা কোথায় হবে? আমাদের ল্যাবে হবে। ট্রেনিং কে করবে? যারা এসএসসি পাস ক্যান্ডিডেট, বেকার যুবক নরনারী, তারা করবে। বেকার বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা করবে। তো সিবিসির ভিতরে আমরা সেগুলো লিখলাম। এরপরে একটা সিবিএলএম তৈরি করলাম। আমরা এটাকে বই বলি সাধারণত। স্টুডেন্টের হাতে যে বইটা দেওয়া হয় সেটাকে বলা হয় লার্নিং ম্যাটেরিয়ালস বা কম্পিটেন্সি বেস লার্নিং ম্যাটেরিয়ালস। আমরা সাধারণত বই বলে আখ্যায়িত করি বা চিনি। তো ট্রেনিংটা করাইতে গেলে স্টুডেন্টের হাতে একটা লার্নিং ম্যাটেরিয়ালস দিতে হবে। সে যে ট্রেনিংটা নিবে কি পড়বে? বই পড়বে বা সিবিএলএম পড়বে। তো এই ট্রেইনার সিবিসি তৈরির পাশাপাশি একটা বইও তৈরি করছে, একটা কম্পিটেন্সি বেস লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করছে, যেটা ট্রেইনি যারা থাকবে বা স্টুডেন্ট যারা থাকবে তারা এটা প্রশিক্ষণের পাশাপাশি এটা পড়বে। এটাও ট্রেইনার তৈরি করছে। এবং সর্বশেষ কি হচ্ছে? সেটা ডেলিভার করা হচ্ছে। এই বইটা তৈরি করার পরে স্টুডেন্টের কাছে দেওয়া হচ্ছে এবং স্টুডেন্টদের পড়ানো হচ্ছে। এইভাবে একটা সাইকেল কিন্তু চলতেছে। এখানে একটা ইন্ডাস্ট্রি হতে পারে, যে একটা ইন্ডাস্ট্রি, একটা গার্মেন্টস প্রতিষ্ঠান, তাদের কিছু মাল দরকার, বানানো দরকার,
তাদের কিছু শার্ট বানানো দরকার, তো তারা কিছু এখানে এখানে লিখে দিল যে আমাদের শার্টের মাপ হবে এরকম, আপনারা এইভাবে তৈরি করবেন। তারপরে কি করতেছে, গার্মেন্টসে যারা কর্মরত আছে, শার্টটা কিভাবে বানাইতে হবে, কোথায় বানাইতে হবে, এই বিষয়গুলা তারা লিপিবদ্ধ করলো। করার পরে এখানে তারা একটা নির্দেশিকা তৈরি করলো যে শার্টের এইখানে মাপ হবে এত, এখানে এত হবে, এইভাবে তৈরি করতে হবে, যেন অন্যরা এটা দেখে খুব সহজে তৈরি করতে পারে, এবং সর্বশেষ তারা এটা তৈরি করলো। তো এই সাইকেলের মাধ্যমেই সাধারণত আমাদের ইন্ডাস্ট্রি বা এই সিস্টেমটা চলতেছে, বা টিবেট সেক্টরটা চলছে। তো এইটা বুঝতে অসুবিধা আছে কারো? সুন্দর বুঝতে পারছি। আচ্ছা, আমি আরো একবার একটু সহজ করে বলে দিচ্ছি। আইএসসি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল একটা সিএস দিচ্ছে, এই সিএস এর পাশাপাশি আরেকটা জিনিস দেয়, সেটা হলো ক্যাড, কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। এগুলো আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব। সিএস এবং ক্যাড দিচ্ছে, দেওয়ার পরে এই সিএস থেকে সিবিসি তৈরি করা হচ্ছে। সিএস থেকে কি তৈরি করা হচ্ছে? সিবিসি। কে তৈরি করছে? ট্রেইনার তৈরি করছে। এবার সিবিসি থেকে তৈরি হচ্ছে কি? সিবিএলএম, CBLM কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস, অথবা আইএম, ইনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। হ্যাঁ, এবার সিবিএলএম থেকে আমরা সর্বশেষ ট্রেনিং ডেলিভারি করছি। সর্বশেষ কি করছি? ট্রেনিং ডেলিভারি ট্রেনিং ডেলিভারি করছি। ডেলিভারি আচ্ছা, ওকে। তো আজকের সেশনে আমরা সর্বপ্রথম যে মডিউলটা দিয়ে শুরু করব, আমরা 1 নাম্বার মডিউল যেটাকে বলি ওয়ার্ক ইফেক্টিভলি উইথিন বাংলাদেশ টিভেট সেক্টর, এই মডিউলটা দিয়ে স্যার আজকের ছোট একটা সেশন। কোশ্চেন আমার মিস উঠে গেছে। জি অবশ্যই। স্যার সিএস এর কোন রূপ কি জানি বলছিলেন? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আমরা Competency সামনে আরো বিস্তারিত standard, জানতে পারবো। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তো আজকের সরি স্যার হঠাৎ করে এখন মাথা থেকে থেকে, এই মুহূর্ত থেকে আমাদের সিবিএলএম শুরু হচ্ছে। ঠিক আছে, এতক্ষণ যতটুকু আমরা জেনেছি সেটা আমরা মোটামুটি এই সিবিএলএম গুলো যেন ভালো করে বুঝতে পারি, বা আমাদের সামনের লার্নিং গুলো যেন আরো ভালো ইফেক্টিভ হয়, এর জন্য আমরা জেনেছি। এই মুহূর্ত থেকে আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হলো আমাদের সিবিএলএম। কোনটা? 1 নাম্বার সিবিএলএম। আমি সকলকে মোট 12টা সিবিএলএম দিয়ে দিয়েছি, তাই না? হ্যাঁ তো স্যার। যাদের সিবিএলএম প্রিন্ট করা আছে তারা অবশ্যই সিবিএলএম নিয়ে বসবেন ক্লাসের সময়, এবং খাতা কলম নিয়ে নোট করতে থাকবেন। পাইনি। আচ্ছা, যারা পাননি আমি আজকে আবার দিয়ে দিব তাদের, ঠিক আছে, গ্রুপে আমি আরো একবার দিয়ে দিব সিবিএলএমটা। তো সম্ভব হলে প্রিন্ট করে নেবেন, আর যদি সম্ভব না হয়, সামর্থ্য যদি না থাকে, তাহলে আমি ঠিক যেভাবে বলেছিলাম যে যে বিষয়গুলো আমরা ইম্পর্টেন্ট গুলো পড়াবো, জাস্ট ওই পেজগুলো এপিট প্রিন্ট করে নেবেন, বাকিগুলা পিডিএফ দেখে পড়ে নেবেন। ঠিক আছে, তবে এটা আপনাদের পরবর্তীতে প্রয়োজন হবে। ওয়ার্ক ইফেক্টিভলি উইথিন বাংলাদেশ টিভেট সেক্টর। কাজ করতে হবে কোথায়? ইফেক্টিভ ভাবে। কাজ করতে হবে ইফেক্টিভ ভাবে কোথায়? উইথিন বাংলাদেশ টিভেট সেক্টর। বাংলাদেশ টিভেট সেক্টরে কাজ করতে হবে, এটাই হলো আমাদের আজকের সিবিএলএম এর নাম, মূল উদ্দেশ্য। তো আজকের সিবিএলএম এর 6 নাম্বার পেজ, এই 6 নাম্বার পেজে আপনারা পেয়ে যাবেন রিফর্ম টিভেট সিস্টেম। তো আমরা একটু আগে টিভেট সম্পর্কে জানছি না? হ্যাঁ স্যার। আচ্ছা, টিবেট সম্পর্কে জানছি, তাহলে টিবেটের কাজ কি বলেন তো? টিবেট সম্পর্কে কি জানছি, কেউ একজন একটু যদি শেয়ার করতেন। স্যার আমি বলবো। অবশ্যই। স্যার থিওরিটিক্যাল টিবেটের মূল বিষয়ে কাজ হচ্ছে জ্ঞান অর্জন দক্ষতা করবে বৃদ্ধি এবং তৈরি করা। স্কিল অর্জন কারিগরি করবে অধিক এবং শিক্ষা কর্মস্থান তৈরি করবে। আচ্ছা, কাজ ঠিক, শিবির এটা হচ্ছে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থা। রাইট, কারিগরি কর্মসংস্থানের সুযোগ শিক্ষা। তৈরি করে। হ্যাঁ, রাইট, এই থ্যাংক একজন সো মাচ ছাত্র একটা সকলকে। আচ্ছা, তো আমরা এখন ওয়ার্ক ইফেক্টিভলি উইথিন বাংলাদেশ টিবেট সেক্টর সিবিএলএম এর 6 নাম্বার পেজে আছি। ঠিক আছে, যদি সিবিএলএম থাকে অবশ্যই খুলে নিয়ে বসবেন। তো প্রথমে যেটা আছে, এখানে কি লেখা আছে একটু পড়েন তো সবাই। রিফর্ম টিবেট সিস্টেম। প্রিফর্ম টিবেট সিস্টেম এর মানে কি বলতে পারবেন কেউ? প্রিফর্ম টিবেট সিস্টেমের মানেটা কি? টিবেট সিস্টেমের সিস্টেমের হ্যাঁ, সংস্কারের কথা System, বোঝানো পদ্ধতি। হয়েছে, যে সংস্কারকৃত টিবেট সিস্টেম। তাহলে আমরা সবার আগে জানি যে টিবেটের কাজটা কি, টিবেটের কাজ কি, টিবেটের ফুল মিনিং তো জানছি। এখন আমরা জানবো টিবেটের কাজ কি। এখানে দেখেন লেখা আছে মেজর রিফর্ম ইন টার্মস অফ স্কিল ডেভেলপমেন্ট। টিবেটের মূল কাজ হলো স্কিল ডেভেলপ করা। টিবেটের মূল কাজ কি? স্কিল ডেভেলপমেন্ট। তাহলে বলবেন যে স্যার, তাহলে একটু আগে যে পড়লাম যে তাত্ত্বিক জ্ঞান নিচ্ছে, তারপরে স্কিল ডেভেলপ করতেছে, সর্বশেষ
কর্মসংস্থান সৃষ্টি কর্মসংস্থান করতেছে। ব্যবস্থা কর্মসংস্থানের সুযোগ থাকে। কর্মসংস্থান তৈরি করতে গেলে স্কিল তো আগে লাগবে, তাই না? স্কিল না হলে তো আর কর্মসংস্থান তৈরি হবে না। হবে না, হ্যাঁ হ্যাঁ, স্কিল আগে অবশ্যই অর্জন করতে হবে। দক্ষতা লাগবে। টিবেটের মূল কাজ হলো স্কিল ডেভেলপমেন্ট করা, পাশাপাশি এছাড়া টিবেট পলিসি, টিবেটের নীতিমালা নিয়ে টিবেট কাজ করে, সার্টিফিকেট নিয়ে কাজ করে, ইন্ডাস্ট্রি লিঙ্কেজ নিয়ে কাজ করে। টিবেট কি কি নিয়ে কাজ করে আসলে? টিবেটের মূল কাজ আমরা জানলাম যে স্কিল ডেভেলপমেন্ট করা, এবং টিবেটের নীতিমালা নিয়ে টিবেট কাজ করে, সার্টিফিকেট নিয়ে কাজ করে, এবং ইন্ডাস্ট্রি লিঙ্কেজ নিয়ে কাজ করে। টিবেট পলিসি কি জিনিস? স্কিল ডেভেলপমেন্ট তো বুঝলাম যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আমাদেরকে কাজ শিখিয়ে স্কিল গ্রো করছে, সেটা স্কিল ডেভেলপমেন্ট। তাহলে টিবেট পলিসি কি জিনিস? আপনারা কিন্তু এগুলা সব রিডিং করবেন, আর আমি যেগুলা এই যে মার্ক করে করে রাখছি এগুলা হচ্ছে কি পয়েন্ট, হ্যাঁ এগুলা হচ্ছে মূল পয়েন্ট, এগুলার উপরে আমরা বেশি আলোচনা করবো, আর বাকিগুলো সব রিডিং পড়ে ফেলবেন। আর কোনটুকু মুখস্থ করতে হবে বা ভালো করে পড়তে হবে সেটাও আমি ভালো করে বলে দিব। তাহলে টিবেটের মূল কাজ হলো স্কিল ডেভেলপমেন্ট করা, পাশাপাশি টিবেট পলিসি মানে Skill নীতিমালা development. নিয়ে কাজ করে। টিবেট পলিসি মানে হলো নীতিমালা। নীতিমালা কি জিনিস? আমরা যেখানে চাকরি করি, যে প্রতিষ্ঠানে, প্রতিটা প্রতিষ্ঠানের একটা নিয়ম নীতিমালা আইন আছে না, একটা জি সংবিধান আছে না, পলিসি আছে। স্যার একটা পলিসি আছে, রাইট? তো এই টিবেটেরও একটা নিজস্ব পলিসি আছে, সে ওইটা নিয়ে কাজ করে। এরপর সার্টিফিকেট নিয়ে কাজ করে, বা সনদপত্র বা প্রশংসাপত্র নিয়ে কাজ করে টিবেট। এরপরে ইন্ডাস্ট্রি লিঙ্কেজ তৈরি করে। ইন্ডাস্ট্রি লিঙ্কেজটা কি জিনিস? বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে এই স্কিল পার্সনদের একটা লিঙ্ক তৈরি করে, সংযোগ তৈরি করে। বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সংযোগ তৈরি করে। সেটা চাকরির জন্য হতে পারে, ট্রেনিং এর জন্য হতে পারে, স্কিল ডেভেলপমেন্টের জন্য হতে পারে, অর্থাৎ যোগাযোগ দক্ষতা এবং সংযোগ সুসম্পর্ক তৈরি করে। এছাড়া টিবেট রিফর্ম এজেন্ডা, এছাড়া টিবেট আরো অনেক বিষয় নিয়ে কাজ করে। টিবেট রিফর্ম এজেন্ডা এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এখানে টিবেটের কাজ কি? টিবেটের মূল কাজ স্কিল ডেভেলপমেন্ট করা, এছাড়া টিবেট পলিসি, সার্টিফিকেট, ইন্ডাস্ট্রি লিঙ্কেজ এগুলো নিয়ে কাজ করে, এবং টিবেট রিফর্ম এজেন্ডা, এটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস যে টিবেট রিফর্ম এজেন্ডাটা কি জিনিস। টিবেট ব্যবস্থাকে উন্নত করার জন্য যে যে কর্মসূচি নেওয়া হয়, টিবেট ব্যবস্থাকে উন্নত করার জন্য যে যে কর্মসূচি গ্রহণ করা হয় সেটাকে বলা হয় টিবেট রিফর্ম এজেন্ডা। তো এজেন্ডা। টিবেট রিফর্ম এজেন্ডার ভিতরে এই পয়েন্টগুলো আছে। টিবেট রিফর্ম এজেন্ডার ভিতরে কি কি আছে? এই পয়েন্টগুলো আছে। তো আমাদের কোশ্চেন আসতে পারে, রাইট ডাউন ফর টিবেট রিফর্ম এজেন্ডা। আমাদের এইটা কিন্তু ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। যদি সবগুলা না পারি, অন্তত এখানে 9টা পয়েন্ট আছে, আনুমানিক 9টা আছে, এখান থেকে অন্তত 6টা পয়েন্ট মুখস্থ করে ফেলবেন, সহজ সহজ গুলা। কেমন? টিবেট রিফর্ম এজেন্ডা কি কি আছে, টিবেট কি কি নিয়ে কাজ করে? মডিফাইড টিবেট লেজিসলেশন, মডিফাই করে কি টিবেটের আইন। সেটা কি হতে পারে? নতুন আইন তৈরি করতে পারে, কোনো আইন ডিলিট করে দিতে পারে। সুমন আলী, এমডি সুমন আলী স্যার, আপনি হচ্ছে আপনারটা মিউট করে রাখেন, আপনার আনমিউট করার দরকার নেই, অন্যরা আনমিউট করবেন। যাদের ওখান থেকে সাউন্ড আসছে, তারা নয়েজ আসছে, তারা আর কি আনমিউট করবেন না, তাহলে আমাদের অনেকের ক্ষতি হবে। তো টিবেট রিফর্ম এজেন্ডা আমরা জানছি যে মডিফাই করছে কি টিবেট লেজিসলেশন, মানে টিবেটের আইন, টিবেটের আইন মডিফাই করছে। সেটা কেমন? একটা নতুন আইন তৈরি করতে সংযোজন পারে, বা বিয়োজন করে। হ্যাঁ সংযোজন করতে পারে, বিয়োজন করতে পারে, নতুন একটা আইন দিতে পারে, আবার কোনো আইন ডিলিট বাদও দিয়ে দিতে পারে, এডিট করতে পারে। এডিট করতে পারে। এটা নিয়ে কাজ করে টিবেট রিফর্ম এজেন্ডা। এরপরে কি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি বা এনএসডিপি, এনএসডিপি জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা, জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা নিয়ে কাজ করে। এরপরে কি আছে? এনটিবিকিউএফ। এইখানে সবাই বিএনকিউএফ NTBQF পড়বেন। কি পড়বেন? বিএনকিউ, বিএনকিউ বিএনকিউএফ, BQF বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, আমাদের জি স্যার। সিবিএলএম এ এখানে এনটিবিকিউএফ দেওয়া আছে, NT কিন্তু আপনারা এখানে সবাই কি পড়বেন? বিএনটিবিকিউএফ বিএনকিউএফ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে, জাতীয় দক্ষতা উন্নয়ন। আচ্ছা, এরপরে আছে টিবেট, বাংলাদেশ টিবেট কিউএ সিস্টেম। কিউএ মানে কিউএ সিস্টেম কোয়ালিটি অ্যাসুরেন্স, বাংলাদেশের টিবেটের কোয়ালিটি মানটা কেমন সেটা নিয়ে কাজ করে টিবেট রিফর্ম এজেন্ডা। এরপরে আছে টিবেট ডাটা সিস্টেম। টিবেট ডাটা সিস্টেম ডাটা সিস্টেমটা আসলে কি জিনিস? ডাটা মানে হলো তথ্য, ডাটা মানে কি? তথ্য। টিবেটের একটা নিজস্ব ডাটা সিস্টেম আছে, যেখানে টিবেটের ভিতরে, এই টিবেটের বিভিন্ন লোক আছে, আমরা আছি, আমরাও কিন্তু একটা টিবেট পারসন, আমরা স্কিল ওয়ার্কার, বা আমরা বেসিক স্কিল ওয়ার্কার বা সেমি স্কিল ওয়ার্কার।
তো আমাদের এই ডাটা কিন্তু টিবেটের ডাটা সিস্টেমে অন্তর্ভুক্ত আছে। তো সেই ডাটা সিস্টেমে আমাদের ডাটা যেহেতু অন্তর্ভুক্ত আছে, এরকম অনেকের ডাটা অন্তর্ভুক্ত আছে। তো এইটা নিয়েও টিবেট কাজ করে। ইন্টারন্যাশনাল লেবার মার্কেট হতে পারে, সেটাও একটা ডাটা সিস্টেম। এরপরে আছে রিকগনাইজিং অফ প্রিয়র লার্নিং, আরপিএল। আরপিএল দিয়েছেন কেউ আপনারা? হ্যাঁ স্যার দিয়েছি। জি স্যার আচ্ছা, জি স্যার আরপিএল কি জিনিস? যারা দিয়েছেন একজন বলেন তো আরপিএল কি জিনিস? কাজ জানে, মানে কাজ জানে, সার্টিফিকেট নাই, এক্সপার্ট তাদের একটা 4 দিনের কোর্স কাজ শিখায়, পরে ওরা অ্যাসেসমেন্ট দেয় আর কি। আচ্ছা, এই আরপিএল সম্পর্কে আমাদের আরো বিস্তারিত আলোচনা আছে। হ্যাঁ, এবার আমি একটু বলি। হ্যাঁ, আরপিএলটা আসলে কি? আরপিএল মানে হলো পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি। পূর্ব অভিজ্ঞতা স্বীকৃতি। আপনি কাজ জানেন কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নেই। একজন মানুষ খুব ভালো বিভিন্ন আইটেমের রান্না বান্না করতে পারে, ফাস্ট ফুড, চাইনিজ ফুড, কোরিয়ান ফুড, আমেরিকান ফুড, বাংলাদেশি ফুড, প্রচুর রান্না বান্না করতে পারে, কিন্তু তার কোনো সার্টিফিকেট নেই। তো এই আরপিএল এর মাধ্যমে সে একটা সার্টিফিকেট অর্জন করতে পারে। অথবা একজন মানুষ কম্পিউটারের খুব কাজ জানে কিন্তু তার সার্টিফিকেট নেই, তার পূর্ব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা স্বীকৃতি দেয় আরপিএল এর মাধ্যমে। আরপিএল এ কিন্তু কোনো কাজ শেখানো হয় না, এখানে শুধুমাত্র একটু গাইডলাইন দিয়ে তাকে অ্যাসেসমেন্টে বসানো হয়, এবং সে অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হলে সে একটা সনদপত্র পায়। আরপিএল হলো পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি, অর্থাৎ যারা কাজ জানে কিন্তু কোনো সনদপত্র নেই, তারা আরপিএল এর মাধ্যমে একটা অ্যাসেসমেন্ট বা একটা পরীক্ষায় বসে তারা একটা সার্টিফিকেট অর্জন করতে পারে। এটা হলো আরপিএল। এরপরে আছে কি মডেল ফর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট এন্ড নিউ ডিমান্ড ড্রাইভেন কোর্স। টিবেট আরো একটা জিনিস নিয়ে কাজ করে, সেটা হলো নিউ ডিমান্ড ড্রাইভেন কোর্স নিয়ে। সেটা কি? আজ থেকে 5 বছর আগে আমরা যে কোর্সগুলো এখন রিসেন্টলি করছি, আজ থেকে 5 বছর আগে কি এই কোর্সগুলো ছিল? না স্যার, না স্যার ছিল না। হয়তো কিছু কিছু ছিল, এইভাবে ছিল না, সব কোর্সগুলো হয়তো ছিল না। আগামী 5 বছর পরেও দেখবেন যে আমরা এখন যে কোর্সগুলো করছি, এই কোর্সগুলো অনেক আরো নতুন কিছু কোর্স আসছে, তাই না? যুগের তাল মিলিয়ে সবসময় আপডেট হচ্ছে না। আগামী 5 বছর পরে দেখবেন যে আরো নতুন কিছু কোর্স আসছে, এই কোর্সগুলো হয়তো বা নাই থাকলেও আপডেট হয়ে গেছে, অনেক কিছু আপডেট হয়ে যাবে। তো টিবেট সিস্টেম বা টিবেট টিবেট সিস্টেমটা এরা নিউ ডিমান্ড ড্রাইভেন কোর্স নিয়ে কাজ করে, যেটা ভবিষ্যতে চাহিদা আছে। এখন চলছে কম্পিউটার অপারেশন লেভেল 3, বিউটিফিকেশন লেভেল 2, বিউটিফিকেশন লেভেল 3। তো ভবিষ্যতে তো এটা চলবে না, ভবিষ্যতে আর আপডেট করতে হবে। তো এটা ভবিষ্যতে এআই হতে পারে, অলরেডি এআই চাহিদা বের হয়েছে। হ্যাঁ, ভবিষ্যতে যে কোর্সগুলোর ডিমান্ড আছে সেই কোর্সগুলো নিয়েও টিবেট কাজ করে। এরপর কি নিউ ট্রেনিং, টিবেট টিচার্স এন্ড প্রিন্সিপাল নতুন ট্রেনিং নিয়ে কাজ করে। টিবেট যে টিচার থাকবে এবং প্রিন্সিপাল থাকবে এবং স্টুডেন্ট থাকবে, সকলকে নিয়ে কাজ করবে টিবেট সেক্টর। এরপরে লাস্ট আছে কি অ্যাপ্রেন্টিসশিপ, ইনহ্যান্সড ওয়ার্ক বেসড লার্নিং ইনক্লুডিং অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, এটার মানে হলো শিক্ষানবিশ। শিক্ষানবিশটা আসলে কেমন? মনে করেন যে আপনারা নতুন একটা চাকরি পেয়েছেন কোনো এনজিও সংস্থাতে, তো সেখানে হয় কি প্রথম 3 মাস আপনাকে কি করে, ওরা কাজ আগে যাচাই বাছাই করে বা দেখে, প্রথম 3 মাস আপনাকে শিক্ষানবিশ রাখে, চাকরি কনফার্ম করে না, চাকরি কনফার্ম করে 3 মাস পরে গিয়ে। তো এই যে 3 মাস, এই 3 মাসে কিন্তু আপনি ওখানে যে কাজটা করবেন এর বিনিময়ে একটা টাকাও পাবেন, সেটা হলো শিক্ষানবিশ। এই অ্যাপ্রেন্টিসশিপ বিষয়ে আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা আছে, হ্যাঁ, সেটা আমরা পরবর্তীতে জেনে নিব। রিফর্ম টিবেট সিস্টেম, এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? জি না স্যার, নাই। ওকে, এইখান থেকে মিনিমাম 6টা পয়েন্ট কিন্তু পড়ে ফেলতে হবে, মিনিমাম 6টা, যেটা যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেটা পড়ে ফেলবেন। যদি সম্ভব হয় 9টাই পড়ে ফেলবেন, যদি 9টা পড়তে পারেন ভালো। আমরা খুব বেশি পড়া দিব না, খুব বেশি জিনিস পড়াবো না, অল্প অল্প পড়াবো। সুতরাং এই 9টাই কিন্তু আজকে পড়ে ফেলতে হবে। আজকের পড়া কখনো আগামী দিনের জন্য রাখা যাবে না। হ্যাঁ, আপনি যেটুকু হাইলাইট ওইটুকু পড়লেই তো হবে। টিবেট লেজিসলেশন, না এনএসডিপি, ওইটুকু পড়লে হবে না, ওটাকে আমি আপনাদের বোঝানোর জন্য কি পয়েন্ট গুলো হাইলাইট করেছি। হ্যাঁ, এই দেখেন টিবেট লেজিসলেশন মানে টিবেট আইন নিয়ে কাজ করে, এর আগে শুধু মডিফাইটা যুক্ত করে দেবো। এনএসডিপি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এর ফুল মিনিং এটা। এনটিবিকিউএফ, এটার ফুল মিনিং। কিউএ সিস্টেম মানে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম,
মানে এটা হ্যাঁ আসলে স্যার, অল্প একটু এইটুকু যদি মনে কোশ্চেনটা রাখেন কিরকম হবে? তাহলে এটুকু লিখতে পারবেন। এই হ্যাঁ জন্য আমি এটা হাইলাইট করে রাখছি, মূল জি পয়েন্ট স্যার হলো এটা। ঠিক আছে, হ্যাঁ না, ঠিক আছে স্যার, একান্তই এটা যদি কোশ্চেনটা কিরকম হবে? রাইট ডাউন 4 টিভেট রিফর্ম এজেন্ডা, মানে টিভেট রিফর্ম এজেন্ডার 4টা পয়েন্ট লেখো। এখানে পয়েন্ট আছে 9টা বা 5টা লিখতে বলতে পারে, হ্যাঁ সাধারণত লিখতে বললে 4টা 5টা, এর বেশি বলে না, 4টা লিখতে বলে। কিন্তু আচ্ছা আমাদের এই 9টাই পড়তে হবে, 9টাই জানতে হবে, কারণ আমাদের এইখান থেকে তো একটা এমসিকিউ চলে আসতে পারে, এইটা থেকে একটা এমসিকিউ চলে আসতে পারে যে নিউ ডিমান্ড ড্রাইভেন কোর্স, এটা নিয়ে কে কাজ করে? টিবেট, একটা এমসিকিউ। টিভেট প্রিন্সিপালস। হ্যাঁ, তো এই 9টাই আমাদের পড়তে হবে। ঠিক আছে, সবাই এটা ভালো করে পড়ে ফেলবেন। এই দেখেন আমি একটু কোশ্চেন দেখাই, এখানে একটু বলবেন যে মেজর রিফর্ম ইন স্ট্রিমস অফ টিভেট, কি অ্যান্সার হবে? স্কিল ডেভেলপমেন্ট স্কিল RPL ডেভেলপমেন্ট। বাহ, না আরপিএল হবে না, কি উত্তর হবে? স্কিল ডেভেলপমেন্ট কেন স্কিল ডেভেলপমেন্ট হবে? মেজর রিফর্ম ইন স্ট্রিমস অফ টিবেট, অর্থাৎ টিবেটের মূল যে কাজ টিভিটি স্কিল ডেভেলপমেন্টে কাজ করে। হ্যাঁ, মূল কাজ হচ্ছে skill স্কিল ডেভেলপমেন্ট করা। আচ্ছা, 2 নাম্বার এখানে কোশ্চেনটা, মনে হয় এটা টার্মস হবে। আচ্ছা 2 নাম্বারটা একজন বলেন তো। কম্পিটেন্সি Competency Not টিবেট রিফর্ম এজেন্ডা। টিবেট রিফর্ম এজেন্ডা, মানে নিচের কোনটা টিবেট রিফর্ম এজেন্ডা না, কাজ করে না। কম্পিটেন্সি কম্পিটেন্সি আরপিএল আছে, টিবেট ডাটা সিস্টেম আছে, কিউএএস আছে, যে কোয়ালিটি QA আছে, অ্যাসুরেন্স সিস্টেম, কম্পিটেন্সি নাই। কম্পিটেন্সি নাই। এই দেখেন একটা কোশ্চেন, কম্পিটেন্সি নাই রাইট রাইট ডাউন ডাউন ফর টিবেট রিফর্ম টিভিটি এজেন্ডা। ওই কোশ্চেনটা। এজেন্ডা। এটা শর্ট চারটা কোশ্চেন, এখানে answer হবে। 4টা টিবেট রিফর্ম এজেন্ডা চারটা লিখতে হবে। আচ্ছা কোশ্চেন স্যার, কিন্তু প্রশ্ন এরকমই হয়। হ্যাঁ, কোশ্চেন স্যার, কোশ্চেন ইংলিশে হবে, অ্যান্সার ইংলিশে দিতে হবে, কোনো বাংলা লেখা যাবে না। অবশ্যই বাংলা লিখতে পারবেন, বাংলা লেখা যাবে না এমনটা না, কিন্তু এইখানে দেখেন যে 4টা রিফর্ম এজেন্ডা লিখতে বলছে, এখানে আপনি বাংলায় লিখবেন কিভাবে? এখানে কি বাংলা আছে কোনো? জি জি জি। এইগুলা আর ইংরেজিতে এখানে না, ইংরেজি এখানে সহজ। হ্যাঁ হ্যাঁ, আপনাকে যদি তার বলে, মানে প্রশ্ন অনুযায়ী আমার অ্যান্সার দিতে হবে। হ্যাঁ কোশ্চেন অনুযায়ী যদি বলে যে টিবেট কাকে বলে, সেটা যদি আপনাকে বিস্তারিত ব্যাখ্যা লিখতে অসুবিধা হয় ইংরেজিতে, তখন আপনি বাংলায় লিখবেন। শোনেন, বাংলা হলো শেষ অস্ত্র, আপনারা বাংলাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে, অনেক বিজ্ঞ জি মহোদয় এসে জি। বাংলা এলাও করতে চান না, এর পিছনে বিভিন্ন কারণ আছে। হ্যাঁ, এটা আসলে যে একেবারেই অনৈতিক তা না, তবে বাংলা অবশ্যই অ্যালাউ করবেন, তবে আপনার ইংরেজিতে পড়ার চেষ্টা করবেন, ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা জি করবেন। জি, ইংলিশে ভালো, সবকিছু ইংলিশে ভালো। ইংলিশে থাকে। এরপরে আবার এই 7 নাম্বার পেজে, এটা হলো মোস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমরা ছিলাম 6 নাম্বার পেজে, এটা হলো 7 নাম্বার পেজ। ঠিক আছে, জি স্যার আচ্ছা এইখানে একটা মোস্টলি ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, একজন পড়েন তো, হলুদ মার্কের ভিতরে কি লেখা আছে হাইলাইট করা? মেইন Main ফিচার features of the national স্কিল এন্ড ডেভেলপমেন্ট পলিসি। development policy. আচ্ছা, মেইন ফিচার্স মানে মূল ফিচার্স কিসের? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট নীতিমালার মূল ফিচার গুলা কি কি? দক্ষতা। এনএসডিপি। আচ্ছা, তো এটা একটু পড়েন তো আস্তে আস্তে একজন। বাংলাদেশ Bangladesh ন্যাশনাল National কোয়ালিফিকেশন Qualification ফ্রেমওয়ার্ক Framework, BNQF, কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট CBT&A, কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম QAS, strength rule of industry sectors in skill development, competent and certified instructors and trainers, effective and flexible institutional management, strength apprenticeships, Apprenticeship. recognition of apprenticeship, recognition of prior learning RTL, access for underprivileged groups bonum, accurate labor market information. accurate labor market information অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন। Correct. আচ্ছা, এখানে 10টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির কয়টা পয়েন্ট স্যার আছে? এখানে যে উচ্চারণটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, একটু ক্লিয়ার করে দিন। 10টা। বুঝি নাই। স্যার যে উচ্চারণটা নিয়ে প্রবলেম ক্রিয়েট হয়েছে, এটা একটু ক্লিয়ার করে দেন। pronunciation কয়েকটা টা আছে স্যার। প্রবলেমের কোনো সমস্যা নেই, বিষয়টা আপনি বুঝেন কিনা এটাই। উচ্চারণ নিয়ে কোনো সমস্যা নেই, আপনি লিখতে পারলে হইছে, বুঝাইতে পারলেই হইছে। ঠিক আছে,
আপনি যদি এখানে লেখা আছে রোল, আপনি বললেন বোল, হ্যাঁ, স্যার। একটু স্যার বুঝাই দিতে উচ্চারণ পারলেন, না করলে তাহলেই লিখতে হয়েছে। সমস্যা হবে। আচ্ছা, তো আমরা এখানে যে 10টা পয়েন্ট আছে, এই 10টা পয়েন্ট খুব ভালো করে মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। বলেছি এটার মানে আসলে কি বোঝানো হয়েছে, যে আমাদের সারা বাংলাদেশে যে ন্যাশনাল কোয়ালিফিকেশন আছে, জাতীয় দক্ষতা, সেটা একটা একটা নির্দিষ্ট মান, সেটার কথা বোঝানো হয়েছে। হ্যাঁ, সিবিটি অ্যান্ড এ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, এখানে যদি আপনারা বিএনকিউএফ, সিবিটি অ্যান্ড এ, কিউএএস, আরপিএল, এখানে কয়টা হয়ে গেল? 4টা পয়েন্ট হয়ে গেল। শুধু যদি এইটুকুই লেখেন, বিএনকিউএফ, সিবিটি অ্যান্ড এ, কিউএএস, স্যার, হ্যাঁ, তাহলেও হবে। আরপিএল, তারপর আরপিএল, আরপিএল, তারপরে অ্যাপ্রেন্টিসশিপ, স্ট্যান্ডার্ড অ্যাপ্রেন্টিসশিপ, 5টা হয়ে গেছে। আচ্ছা, কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, অর্থাৎ দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা। মানে এটার মানে হলো দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ মূল্যায়ন ব্যবস্থা। আমরা যেটা করছি, কিউএস, কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, গুণগত মান নিয়ে কাজ করবে, গুণগত মান নিশ্চিতকরণ। তারপর আছে স্ট্রেংথস রোল অফ ইন্ডাস্ট্রি সেক্টরস ইন স্কিল ডেভেলপমেন্ট। শিল্প খাতের সাথে দক্ষতা উন্নয়নের যে ভূমিকা, শিল্প খাতের সাথে দক্ষতা উন্নয়নের ভূমিকা, সেটা। এরপরে আছে দক্ষ সনদ, দক্ষ সনদ ও প্রশিক্ষক তৈরি করবে, দক্ষ সনদ দেবে এবং দক্ষ প্রশিক্ষক তৈরি করবে এবং সার্টিফাইড ইনস্ট্রাক্টর অ্যান্ড ট্রেনার কম্পিটেন্ট। এখানে দক্ষ সনদ, দক্ষ প্রশিক্ষক তৈরি করবে, পাশাপাশি কি করবে? সনদপত্র প্রদান করবে, সার্টিফাইড করবে, সার্টিফিকেট দিবে। ফ্লেক্সিবল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট, ইফেক্টিভ অ্যান্ড ফ্লেক্সিবল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট। এর মানে হলো আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর যে কার্যকর বা কার্যক্রম, এগুলো আসলে কিভাবে পরিচালনা হচ্ছে, ফ্লেক্সিবল কিনা, নমনীয় কিনা, অর্থাৎ দক্ষভাবে প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য সময়ের সাথে তাল মিলিয়ে দক্ষভাবে প্রতিষ্ঠানকে পরিচালনা করার সিস্টেম। এরপরে আছে স্ট্রেঞ্জ অ্যাপ্রেন্টিসশিপ, মানে শিক্ষানবিশ, একটু আগে যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আরপিএল, সেটা আমরা একটু আগে কথা বলেছি। এরপর আছে অ্যাক্সেস ফর আন্ডার প্রিভিলেজড গ্রুপ, এর মানে হলো অবহেলিত জনগোষ্ঠী নিয়ে কাজ করবে। কি করবে? অবহেলিত জনগোষ্ঠীকে একটু সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেবে। অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন, আন্তর্জাতিক শ্রম বাজারের কথা বলা হয়েছে। লেবার মার্কেট ইনফরমেশন বলতে শ্রম বাজারের কথা বলা হয়েছে। এটা আসলে নিচে যাবে, যে অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন, এটা এখানে আসবে। তো একটা জিনিস খেয়াল করেন, টিভেট রিফর্ম এজেন্ডা পড়লে আমাদের কিন্তু এখান থেকে অনেকগুলো পয়েন্ট কিন্তু চলে আসছে। বিএনকিউএফ, কিউএএস, আরপিএল, আমরা কিন্তু এটা টিভেট রিফর্ম এজেন্ডার ভিতরে পেয়েছিলাম, তাই না? হ্যাঁ স্যার। টিবেট রিফর্ম এজেন্ডাটা যদি ভালো করে পড়েন, তাহলে কিন্তু এটা পড়তে আরো সুবিধা হবে। অর্থাৎ এখানে যে 10টা পয়েন্ট আছে, সবাই একটু ভালো করে পড়বো। এটা আসলে বিস্তারিত ব্যাখ্যা এইভাবে প্রয়োজন হয় না, তারপর আমি বলেছি যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা নিয়ে আমি আরেকটু কথা বলবো। এটার ফুল মিনিংটা, মানে এই যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির যে ফিচার্স গুলা, এই ফিচার্স গুলা লিখতে বলে, যে আপনি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির এনএসডিপির 10টা ফিচার লেখেন। এই ফিচার গুলো লিখতে বলে, বলে না যে এটার মানে কি, কারণ এইটার প্রতিটার মানে পরবর্তীতে এমনিতে বিস্তারিত আলোচনা করা আছে। তখন আমরা এক একটার মানে এবং কোনটার কি কাজ তখন আমরা জানতে পারবো। এই জন্য এখানে যদি অল্প একটু আলোচনা করি সেটা বুঝতে পারবেন না। তো এখানে যে 10টা পয়েন্ট আছে, সবাই কি করবেন? এটা ভালো করে মুখস্থ করবো। এটা মুখস্থ করতেই হবে আপনাকে, আর কিছু করেন না, না করেন, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনএসডিপি। আর সিরিয়াল ভাবে লিখতে হবে? একটা দারুণ কোশ্চেন করেছেন। আচ্ছা, একটা দারুণ কোশ্চেন, যে সিরিয়াল ওয়াইজ লিখতে হবে কিনা। যদি কোনো কোশ্চেনে, কোন কোশ্চেনে সিরিয়াল ওয়াইজ লিখতে হবে, কোন কোশ্চেনে সিরিয়াল ওয়াইজ লিখতে হবে না, সেটা আপনাদেরকে একটু বলে দিই। যদি কোনো, আমরা যখন পড়াশোনা করতেছি, এই যে এখানে 10টা ফিচার আছে, বাম পাশে বুলেট কোন চিহ্ন দেওয়া না, এখানে এখানে বুলেট চিহ্ন দেওয়া। যদি এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 1 2 3 4 দেওয়া থাকতো, তাহলে আপনাকে মাস্ট বি অবশ্যই সিরিয়াল ওয়াইজ লিখতে হবে। সিরিয়াল মেইনটেইন করতে হবে। হ্যাঁ, সিরিয়াল মেইনটেইন করতে হবে। যদি 1 2 3 4 দেওয়া থাকে, তাহলে কি করতে হবে? সিরিয়াল মেইনটেইন করতে হবে। সিরিয়াল মেইনটেইন। আমাদের তার মানে এটা সিরিয়াল সিরিয়ালে দরকার নাই। যেটাতে 1 2 3 4 5 6 ভাবে দেওয়া থাকবে সেটাতে সিরিয়াল মেইনটেইন করতে হবে, কিন্তু যেটাতে সিরিয়াল থাকবে না, এরকম চিহ্ন থাকবে, সেটাতে সিরিয়াল মেইনটেইন করার কোনো প্রয়োজন
নাই। নাই। আপনার যেটা আগে মনে পড়বে আপনি সেটা লিখে দেবেন। যদি বলে যে এটা কেন লিখছেন, আগে তো এটা হবে, বলবেন স্যার ওখানে বুলেট পয়েন্ট দেওয়া আছে, ওখানে তো সিরিয়াল দেওয়া নাই। বুঝাই দিবেন স্যারকে সুন্দর করে যে সিরিয়াল যেটাতে স্যার থাকে। একটা হচ্ছে যে কোশ্চেন স্যার, জি, বিএনকিউএফ এটার ফুল মিনিং আমি যদি প্রথম অক্ষরটা ক্যাপিটাল না দিয়ে স্মল দেই, ওই সময় কি আমার কাটা পড়ে যাবে? না না, এই ধরনের কোন ত্রুটির জন্য কেউ কাটবে না। আপনি যদি বানানো ভুল করেন তাও আপনার পুরো কোশ্চেন মানে কাটবে না। আপনি বাংলাদেশে যে বাংলাদেশ লিখছেন, এখানে বানানো একটা এইচ বেশি দিচ্ছেন, তাও কাটবে না। আপনি মূল বিষয়টা আসলে বুঝাইতে পারছেন কিনা, আপনি জানেন কিনা, এইটা সে যাচাই করবে। যে বিজ্ঞ অ্যাসেসর মহোদয় আপনার অ্যাসেসমেন্ট নিতে আসবে, হ্যাঁ। সে কখনোই চাইবে না আপনি নট ইয়েট কম্পিটেন্ট হন। আপনাকে সে আরো সহযোগিতা করবে, আপনার ভিতরে যেটা আছে সেটাকে সে আরো উৎসাহ দিয়ে আরো জাগায় তুলবে। ঠিক আছে? কখনো আপনার মন ভেঙে দেবে না, ঠিক আছে। ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে? তো যে আসবে সে আমাদের শত্রু না, সে চাইবে যে আপনি কম্পিটেন্ট হন, ভালো কিছু করেন। হুইচ ইজ নট এনএসডিপি ফিচার্স, এর ভিতরে কোনটা হবে বলেন তো? স্যার কম্পিটেন্সি। কম্পিটেন্সি, এটাতে এখানে রাইট ডাউন মেইন ফিচার্স অফ এনএসডিপি। এখানে কয়টা পয়েন্ট লিখতে হবে বলেন তো? 10টা। 10টা লিখতে হবে, কারণ 1 2 3 4 বলে নাই। হ্যাঁ, তবে সাধারণত আমাদের কোশ্চেনে 4টা লিখতে বলে। হ্যাঁ, 4টা 5টা 6টা বা 7টাও লিখতে বলতে পারে। তো ওইটা ভালো করে পড়ে ফেলবেন। এবার আমরা একটু জানবো এনটিবিকিউএফ আর বিএনকিউএফ সম্পর্কে। আমরা একটু আগে আমি অনেক প্রশ্ন বললাম যে এখানে এনটিবিকিউএফ না পড়ে বিএনকিউএফ পড়বেন। শুধু একটা কোশ্চেনে না, আমরা যত পড়াশোনা করব যেখানে যেখানে আপনি এনটিবিকিউএফ পাবেন সবখানে আপনি বিএনকিউএফ পড়বেন। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তো এনটিবিকিউএফ কি জিনিস আর বিএনকিউএফ কি জিনিস? আগে বিটিইবি চালু ছিল, এটা কি আপনারা জানেন? এখন তো এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির আন্ডার থেকে এই স্কিলের সার্টিফিকেট গুলো দেওয়া অল্প হয়। কয়েকদিন আগে আসছে। হ্যাঁ, হ্যাঁ, আগে বিটিবি ছিল। আগে বিটিইবি চালু ছিল, যেটা 2024 সালের জুলাই মাসের দিকে আনুমানিক বা তার মার্চ এপ্রিল জুলাই মাসের দিকে বন্ধ হয়ে যায় বিটিবির কার্যক্রম গুলা। সব কার্যক্রম বন্ধ হয়নি, কিছু কিছু চলমান আছে। হ্যাঁ, তো এই যে বিটিইবি, যখন বিটিইবি ছিল তখন এই মানদণ্ডটাকে বলা হতো এনটিবিকিউএফ। আর এনএসডি এর যে মানদণ্ডটা সেটাকে কি বলা হয়? বিএনকিউএফ। তাহলে আমাদের যত জায়গা থাকবে আমরা সব জায়গায় কি পড়বো? বিএনকিউ, এনটিবিকিউএফ এবং বিটিইবি শুধুমাত্র মানদণ্ড প্রদান করে। সেটা কি? সার্টিফিকেট প্রদান করে। হ্যাঁ, এরা হলো মানদণ্ড প্রদানকারী সংস্থা। বিটিইবি এবং এনটিবিকিউএফ দুইটাই সার্টিফিকেট বা মানদণ্ড প্রদান করে। মানে বাংলাদেশের যত সকল শিক্ষার্থী আছে, বাংলাদেশের ক্ষেত্রে কথা বলছি, বাংলাদেশের শিক্ষার্থী এবং কর্মীদের অর্জিত দক্ষতা ও সক্ষমতা ও জ্ঞানের জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে কে? বিটিইবি এবং এনটিবিকিউএফ। বিটিইবি এবং এনটিবিকিউএফ। আরেকটা বিষয় বলি, সেটা হলো আমাদের ক্লাস টাইমটা কিন্তু একটু বেশি হবে। হ্যাঁ, না হলে তো অল্প অল্প পড়া হয়ে যাবে। তো ক্লাস টাইম নিয়ে আসলে একটু বেশি করার চেষ্টা করব সবাই, কারণ আমরা মাত্র 2-3টা জিনিস কিন্তু নিয়ে আলোচনা করেছি। পড়তে গেলে দেখবেন যেটা অল্প জিনিস, কিন্তু আলোচনা করতে গেলে ওইটা নিয়ে অনেক গল্প চলে আসে, ব্যাখ্যা চলে আসে, যার জন্য একটু বেশি আলোচনার সময় লেগে যায়। ঠিক আছে? তো আমরা একটু ক্লাস টাইমটা একটু বেশি করব, সবাই একটু ধৈর্য ধরে একটু ক্লাসগুলো করবেন, একটু কষ্ট করবেন এই কয়দিন, এটা অনুরোধ করবো সবার কাছে। হ্যাঁ, সবাই রোজা থাকেন সারাদিন, তারপর বাসার কাজ থাকে, চাকরি থাকে, প্রতিষ্ঠান অফিস সবকিছু মিলিয়ে মোটামুটি কষ্ট হয়ে যায়, প্রেসার হয়ে যায় বুঝি, তারপরেও একটু কষ্ট করবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে স্যার। ইনশাআল্লাহ স্যার। তো এনটিবিকিউএফটা হলো বিটিবি প্রদান করতো, আর বিএনকিউএফ প্রদান করছে কে? এনএসডিএ। বর্তমানে এটাই চালু আছে, এটা চালু আছে, এটা আর চালু নাই। তো বিটিবি যখন চালু ছিল তখন ওদের লেভেল ছিল 1 থেকে 6 পর্যন্ত, 6টা লেভেল ছিল। পাশাপাশি ওদের 2টা লেভেল ছিল, প্রিভুক 1 এবং 2। 1 থেকে 6 পর্যন্ত কি লেভেল ছিল একটু পরে আমরা জানবো, আর প্রিভুক 1-2 সেটাও আমরা একটু পরে জানবো। আর বিএনকিউএফ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এটা এখন মাত্র যেটা চালু আছে, এটার লেভেল আছে কয়টা? 1 থেকে 10 পর্যন্ত চালু আছে। এইখানে এনটিবিকিউএফ বা ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের লেভেল গুলো দেওয়া আছে। দেখেন, প্রথমে আমি দেখতে পাচ্ছি প্রিভুক 1 আর প্রিভুক 2। প্রিভুক 1 আর 2 আসলে কাদের জন্য? প্রিভুক 1 এবং 2 হলো যারা পিছিয়ে পড়াশোনা জানে না, রুরাল এরিয়া, মানে গ্রাম, প্রত্যন্ত গ্রাম,
পড়াশোনা জানে না, পিছিয়ে পড়া, স্যার ক্ষুদ্র এইগুলো হচ্ছে জনগোষ্ঠী হতে পারে। বুঝতে পারিনি আরেকবার। স্যার ক্ষুদ্র জনগোষ্ঠী হতে পারে সেটা। হ্যাঁ, না না পিছিয়ে না পড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র, তারপরে যারা পড়াশোনা জানে না, এই ধরনের মানুষের জন্য প্রিভুক 1 আর 2 চলে। এটা সাধারণত আমাদের দেশে কক্সবাজার, কক্সবাজার, স্যার এটা হলো স্যার কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, হ্যাঁ, এইখানে বান্দরবন। প্রিভুক 1 আর 2 রানিং চলে। হ্যাঁ, এটা প্রিভুক 1 আর 2। স্যার এছাড়া সাতক্ষীরার কিছু প্রত্যয়ন অঞ্চল আছে। জি বলেন। স্যার যারা পড়াশোনা পারে না স্যার, মানে যারা পড়াশোনা পারে না ওদেরকে পড়াশোনায় আওতায় এনে ওদেরকে শিখিয়ে তারপরে স্যার ঢুকানো আর কি স্যার। ওদেরকে বলে স্যার প্রিভিক 1 এবং প্রিভিক 2। আচ্ছা, এখন পড়াশোনার আওতায় এনে মানে পড়াশোনা শেখাবেন না আপনি। যে পড়াশোনা জানে না তারে তো আপনি এখন ওই 3 মাসে পড়াশোনা শেখাইতে পারবেন না, পারবেন? না স্যার, যারা অক্ষর পারে স্যার, অক্ষরগুলো চেনে স্যার। পারে, রাইট। তো এই প্রিভুক 1 এবং 2টা হলো তাদের জন্য। এরপর থেকে কি শুরু হচ্ছে? লেভেল 1, এনটিভিকিউএফ 1, এনটিভিকিউএফ 2, এনটিভিকিউএফ 3, 4, 5, 6। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এনটিভিকিউএফ 1 এ এখানে বেসিক ওয়ার্কার, এনটিভিকিউএফ এর ক্ষেত্রে লেভেল 1 এ বেসিক ওয়ার্কার, লেভেল 2 তে বেসিক স্কিল ওয়ার্কার, লেভেল 3 তে সেমি স্কিল ওয়ার্কার, আর লেভেল 4 এ স্কিল ওয়ার্কার। কিন্তু বিএনকিউএফ এর ক্ষেত্রে দেখবেন যে বিষয়টা একটু আলাদা। যদিও এটা আমাদের আগে ছিল, এটা আমরা জেনে রাখলেই হচ্ছে, কিন্তু বিএনকিউএফ এটা আমাদের জানতে হবে। দেখেন বিএনকিউএফ এর লেভেল কি বেসিক স্কিল ওয়ার্কার থেকে শুরু হয়েছে, তারপর লেভেল 2 তে সেমি স্কিল ওয়ার্কার, লেভেল 3 তে কি স্কিল ওয়ার্কার। কিন্তু আমরা এনটিভিকিউএফ এ লেভেল 4 এ গিয়ে পেয়েছিলাম স্কিল ওয়ার্কার, কিন্তু এনটিভিকিউএফ এ দেখেন লেভেল 3 তে স্কিল ওয়ার্কার। তো এই বিএনকিউএফ এর যে লেভেল গুলা, এগুলো মুখস্থ করে ফেলবেন যে লেভেল 1 এ বেসিক স্কিল ওয়ার্কার, লেভেল 2 তে সেমি স্কিল ওয়ার্কার, বেসিক স্কিল ওয়ার্কার মানে মিডিয়াম দক্ষ কর্মী, স্বল্প দক্ষ কর্মী আছে, মিডিয়াম দক্ষ কর্মী আছে, স্বল্প দক্ষ কর্মী, মিডিয়াম দক্ষ কর্মী, দক্ষ কর্মী। তো এইখানে যে পয়েন্ট গুলো আছে এইটা ভালো করে সবাই কি করবেন? মুখস্থ করে ফেলবেন। স্যার, এখান একটা থেকে কোয়েশ্চেন ছিল। জি অবশ্যই। স্যার, আমাদের কি এনটিভিকিউএফ এর যে চার্টটা ওটা কি মুখস্থ করার দরকার না আছে না বা না, জানার এটা দরকার এটা আছে? প্রয়োজন নেই। এটা ছিল জানার প্রয়োজন ছিল, তাই আমি রেখেছি। হ্যাঁ, এটা আপনাদের যে আমি সিভিএলএম দিয়েছি, এই সিভিএলএম এর 8 নাম্বার পেজে এটা আছে। কিন্তু এই যে যেটা বের করছি এইটা কিন্তু নাই, এইটা কিন্তু নাই। এই জন্য এটা এই পিডিএফ এইটাই দেখে পড়বেন, এই ভিডিও দেখে একটু লিখে নেবেন যে বিএনকিউএফ এর লেভেল গুলা। বিএনকিউএফ এর সাধারণত আমাদের বাংলাদেশে 6 লেভেল পর্যন্ত, মোট 10টা লেভেল আছে, তার ভিতরে 6টা লেভেল হচ্ছে আমাদের বাংলাদেশে বা আমরা যেটাকে জানি, বুঝি বা চিনি। লেভেল 5 এ আমরা সাধারণত মাস্টার ট্রেনার বলি বা সুপারভাইজার বলি। তো এইখানে যে লেভেল গুলো আছে 1 থেকে 6 পর্যন্ত, এখানে এটা ভালো করে পড়ে ফেলবেন। বিশেষ করে লেভেল 3 তে স্কিল ওয়ার্কার, এই জিনিসটা, এই কোশ্চেনটা বেশি আসে। লেভেল 3 বিএনকিউএফ লেভেল 3 মিন্স স্কিল ওয়ার্কার। এছাড়া লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এর আরো কিছু জেনারেল ডিসক্রিপশন আছে, সেটা আমরা সিভিএলএম দেখে পরবর্তীতে পড়বো, তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো। স্যার লেভেল 6 টা একটু বলেন তো এই জায়গায়। লেভেল 6 এখানে আছে কি মিড লেভেল ম্যানেজার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সমমান হবে লেভেল 6। তাহলে ডিপ্লোমা যে করছে তার কি লেভেল 6 লাগবে না? অবশ্যই লাগবে। ওটা হচ্ছে তাহলে একাডেমিক পড়াশোনা, ঠিক আছে? ওটা হ্যাঁ, একাডেমিক পড়াশোনা। এটা আমাদের মানে এখানে বোঝানো হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সমমানের কথা বোঝানো হয়েছে, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সমমানের লেভেল 6, ওই সমমানের এইখানে যে ট্রেনিংটা হবে ওই সমমানের কথা বোঝানো হয়েছে। তবে দেখবেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং না, বিএসসি ইঞ্জিনিয়ারিং দের লেভেল 1 2 3 করাচ্ছে, বিশেষ করে পলিটেকনিক স্যারগুলো আছে, পিএসসি তে যে স্যারগুলো আছে, ডিসি গুলো স্যারগুলো আছে, অধিকাংশ কিন্তু বিএসসি কমপ্লিট করা, ডিপ্লোমা কমপ্লিট করা, তাদেরকে ডেকে এনে লেভেল 2 লেভেল 3 করানো হচ্ছে। তাদেরকে এই আওতায় আনা হচ্ছে, বিএনকিউএফ এর আওতায় আনা হচ্ছে, কারণ তারা এতদিন যেটাতে আছে সেটা হলো একাডেমিক পড়াশোনার ভিতরে আছে, যে স্কিল ডেভেলপের মধ্যে ছিল না। হ্যাঁ, এই জন্য তাদেরকে এটা করানো হচ্ছে। ঠিক আছে, তো লেভেল 6 হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সমমান। এটা আমাদের দেশে ভবিষ্যতে দেখবেন কি হবে, এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সমমান লেভেল 6 সমমান হয়ে যাবে, এবং এটার দাম পাওয়া যাবে ওরকম। এখনো দাম পাওয়া যায় লেভেল 6, যদিও বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে না, এটা বাইরে থেকে করে আসতে হয়। আর প্রথমে একটা মানে একটা বাংলাদেশে স্লাইডে সর্বোচ্চ লেভেল কতটুকু হয় লেভেল বর্তমানে? 1 থেকে 10 পর্যন্ত আছে বিএনকিউএফ লেভেল 1 to 10।
এখানে আমরা লেভেল পড়তেছি 6 পর্যন্ত, তাহলে 6 এখানে কি পর্যন্ত 6 এর পরে কি আমাদের আরেকটা আছে নাকি 6 আচ্ছা পর্যন্তই আছে? 6 পর্যন্ত আমরা এই মুহূর্তে জানতে পারছি। 6 পর্যন্ত আসলে এই যে লেভেলগুলা এগুলা বাইরের দেশ থেকে আমাদের দেশে কনভার্ট করা হয়েছে, অস্ট্রেলিয়া, ফিলিপাইন এই জায়গা থেকে, ঠিক আছে? তো আমাদের দেশে এখন পর্যন্ত লেভেল 5 পর্যন্ত রানিং চলছে, 5 আমরা এখন লেভেল আছে। 4 এ আছি। স্যার লেভেল এক্ষেত্রে 5 যদি কোয়েশ্চেন আসে, স্যার এক্ষেত্রে যদি কোয়েশ্চেন আসে যে আমাদের বিএনকিউএফ এর লেভেল কত পর্যন্ত আছে, তখন আমরা কি আনসার দিব? 1 থেকে 10 পর্যন্ত আছে, কিন্তু কি কি আছে এটা জিজ্ঞাসা করবে না। এখানে জিজ্ঞাসা করলে শুধুমাত্র জিজ্ঞাসা করবে লেভেল 3 তে কি আছে, স্কিল ওয়ার্কার। অ্যান্সার হবে স্কিল ওয়ার্কার। হ্যাঁ, লেভেল 3 তে বিএনকিউএফ স্কিল ওয়ার্কার আছে। আর লেভেল 6 আবার পর্যন্ত আমাদের এটা জেনারেল দেখানো হয়। ডেসক্রিপশন এটা বলতে হবে নাকি স্যার? না 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 না, এটা লাগবে না, এটা লাগবে না। এটা জেনারেল ডিসক্রিপশন আমরা আরো সহজ করে পড়বো আমাদের সিবিএলএম থেকে, এই জন্য এটা পড়া লাগবে না। শুধু এই যে এইটুকু কোন লেভেলে কোন ক্যাটাগরি, শুধু এইটুকু একটু মুখস্থ করবেন সবাই। জি জি, বলতে পারে লেভেল 2 তে কি আছে, লেভেল 4 এ লেভেল কি 2 আছে। তে কি আছে, লেভেল 2 এর জি। রেসপন্সিবিলিটি কি, এগুলো আরো পরে পড়বো আমরা। স্যার বাংলাদেশে কি অ্যাভেলেবেল এখন লেভেল 5 পর্যন্ত আছে? জি, অ্যাভেলেবেল আছে লেভেল 5 পর্যন্ত। মাস্টার ট্রেনার, মাস্টার ট্রেনার যেটাকে আমরা বলি, সুপারভাইজার বা মাস্টার ট্রেনার সমমান। তো লেভেল 5 পর্যন্ত অ্যাভেলেবেল আছে। আপনারা লেভেল 4 কমপ্লিট করার পরে অবশ্যই লেভেল 5 কমপ্লিট করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আচ্ছা, স্যার। আপনাদের কি বুঝতে ডিজিটাল অসুবিধা মার্কেটিং এ হচ্ছে? তো লেভেল 6 আছে। ডিজিটাল মার্কেটিং এ লেভেল 6 আছে, ওগুলো স্কিল পার্ট, ঠিক আছে? স্কিল আচ্ছা পার্ট, আমরা এখন এটা স্কিল এটা পার্টে নাই, আলাদা। এটা আলাদা। এটা এএম, আমরা দেখবেন সিবিটি অ্যান্ড এ, মানে সিবিটি অ্যান্ড এএম অ্যাসেসমেন্ট মেথোডোলজি, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট মেথোডোলজি। এরপর সিবিটি অ্যান্ড এএম লেভেল 5, সেটাও অ্যাসেসমেন্ট মেথোডোলজি লেভেল 5, ঠিক আছে? আর ওটা হলো স্যার ডিজিটাল এটা মার্কেটিং লেভেল বর্তমানে 6, লেভেল 5 ওটা হলো স্কিল পার্ট। স্কিল পার্ট শুধু কাজ শেখানো হয়, দক্ষতা। এবার আমরা চলে আসি কম্পিটেন্সি। এতক্ষণ বর্তমানে কি এনটিভিকিউএফ কি বন্ধ আছে? জি, এনটিভিকিউ বন্ধ আছে 2024 সাল থেকে, এনটিভিকিউ বন্ধ আছে, এখন বিএনকিউএফ চালু আছে। থ্যাংক ইউ স্যার। আপনারা কি বোর হয়ে যাচ্ছেন? না স্যার, না স্যার। কন্টিনিউ করুন। আচ্ছা, যদি স্যার। বুঝতে স্যার, অসুবিধা একটা হয় question আমার ছিল। সাথে এভাবে সুন্দর করে একসাথে আমরা আলোচনা করে আর কি সমাধান করে ফেলবো। হ্যাঁ, যদি কারোর বোর লাগে তাহলে একটু উঠে দাঁড়ান, একটু নাড়াচাড়া করেন, একটু নাচানাচি করেন, একটু হাঁটাহাঁটি করেন, কারণ এখন আমরা যে জিনিসটাতে চলে এসেছি এটা ছাড়া আমাদের আসলে সিবিটি অ্যান্ড এ বা কোনো কিছু, সবকিছু অচল, টিবেট সেক্টরই অচল এই জিনিসটা ছাড়া। কম্পিটেন্সি, কম্পিটেন্সি মানে কি? সক্ষমতা। সক্ষমতা, রাইট। কম্পিটেন্সি মানে হলো সক্ষমতা। কম্পিটেন্সি কি জিনিস, কেউ কি বলতে পারবেন? নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড। নলেজ, স্কিল, কম্পিটেন্সি, নলেজ, দক্ষতা এবং স্কিল, আচরণগত দিক দিয়ে স্যার এটা পর্যবেক্ষণ করা হয়। বাহ, দারুণ। জ্ঞান, দক্ষতা, আচরণ। স্যার হ্যাঁ। রিয়েল ওয়ার্কপ্লেসে কোন একটি কাজ নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডের সমন্বয়ে করাই হচ্ছে কম্পিটেন্সি। মেইনটেইন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। নলেজ, স্কিল, অ্যাটিটিউড আর কি। আচ্ছা, ঠিক আছে। যদি কম্পিটেন্সি মিনস বা হোয়াট ইজ কম্পিটেন্সি আছে, আপনারা এইটুকু লিখে দেবেন, এই যে কম্পিটেন্সি রেফার্স টু দি মেজারেবল অর অবজারেবল নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড হুইচ আর ক্রিটিক্যাল টু সাকসেসফুল জব পারফরমেন্স। কিন্তু এখন আমরা জানবো কম্পিটেন্সিটা আসলে কি জিনিস। কম্পিটেন্সি হলো সক্ষমতা। আমাদের যে লেভেল, আপনারা যে লেভেলের এক্সামটা দিয়ে এসেছেন স্কিল লেভেলের, এখানে যে অ্যাসেসমেন্টটা হয়েছে, এই অ্যাসেসমেন্টটা আসলে শুধুমাত্র আপনাদের কাজের উপর ভিত্তি করে কিন্তু নেওয়া হয়নি। একটা অ্যাসেসমেন্ট নেওয়া হয় 3টা জিনিসের উপর ভিত্তি করে। একটা কাজের সক্ষমতা যাচাই করা হয় নলেজ, 3 স্কিল, জিনিসের উপর ভিত্তি করে, নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। নলেজ কি? ওই বিষয় সম্পর্কে তার জ্ঞান আছে কিনা। জ্ঞান। স্কিল কি? ওই বিষয়ে এসে হাতে কলমে কাজটা পারে কিনা। অ্যাটিটিউড কি? ওই কাজটা করতে গেলে তার যে ম্যানার্স দরকার, তার যে বিহেভিয়ার দরকার, এটা সঠিক আছে কিনা। এই 3টা সমন্বয় করে কিন্তু একটা কম্পিটেন্সি অর্জন করা যায়। কম্পিটেন্সি এই স্যার শুধু আমি এই একটা জি করতাম অবশ্যই, স্যার। হ্যাঁ। এখানে উপরে স্যার কেএস এর পূর্ণ বলছে নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড, মানে হ্যাঁ। এস যুক্ত আছে, নিচে তো স্যার স্কিলস এর মধ্যে এস নাই, তাহলে কি পুনর উপরে কি স্যার এলস যুক্ত হবে না এস ছাড়া হবে? আচ্ছা, স্কিলস যখন স্কিল হয় তখন তো একটা দক্ষতা বোঝায়, আর স্কিলস মানে অনেকগুলো দক্ষতা। আপনি নলেজ, মানে তাহলে স্কিল, অ্যাটিটিউড দিবেন।
স্কিল নাকি স্যার? হ্যাঁ, নলেজ, স্কিল, স্কিলস অ্যাটিটিউড দিতে পারেন, স্কিলসও দিতে পারেন। আমাদের সিবিএলএম এ স্কিলস আছে, হ্যাঁ, শুধুমাত্র একটা স্কিলস এর কথা বলা হয় না, কারণ স্কিলস থাকে অনেকগুলা। হুম। তো এখানে শুধু আচ্ছা, স্কিল আমি দিলেও যখন কোনো সমস্যা নাই, এই সামান্য একটা এস এর জন্য আপনার ভুল ধরবে না, ঠিক আছে? তো কম্পিটেন্সি কি জিনিস সেটা আমরা একটু বুঝি। কম্পিটেন্সি হলো কোনো একটা কাজ করার সক্ষমতা। ওই কাজটা কিভাবে করতে হবে? একটা রিয়েল ওয়ার্ক প্লেস হবে, মানে একটা সঠিক, একটা সত্যিকারের একটা জায়গা হবে। সত্যিকারের জায়গায় আমরা একটা কাজ করব, সেখানে তিনটা জিনিস থাকবে: নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। এই তিনটা জিনিস থাকবে, এবং কাজটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে। আমাদের যত কিছু আছে সব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে। তাহলে কম্পিটেন্সি আমরা বলতে পারি যে পারফর্ম এ জব উইথ রিয়েল ওয়ার্ক প্লেস, কম্বাইন নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। অর্থাৎ আপনাকে একটা জব পারফর্ম করতে হবে কোথায়? রিয়েল ওয়ার্ক প্লেসে। রিয়েল কিসের ওয়ার্ক প্লেস সমন্বয়ে? নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়ে, এবং কাজটা অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে, অর্থাৎ ইন্ডাস্ট্রির মানদণ্ড অনুযায়ী হতে হবে। তাহলেই তখন সেটা কম্পিটেন্সি অর্জন হবে। সবাই বুঝতে পেরেছি? জি স্যার ওকে। তো প্রশ্ন কম্পিটেন্সি, কেমন আসবে স্যার কম্পিটেন্সি সম্পর্কে? কম্পিটেন্সি মিনস হোয়াট ইজ কম্পিটেন্সি। যদিও এত সহজ কোশ্চেন এখন আসে না, এর ভিতর থেকে অনেক গভীর থেকে কোশ্চেন আসে, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। কিন্তু কম্পিটেন্সি আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কম্পিটেন্সি কি জিনিস, ঠিক আছে? তো কম্পিটেন্সি যদি আপনারা এখানে এটুকু লিখে দেন তাও হবে, আবার যদি লেখেন পারফর্ম এ জব, মানে একটা জব পারফর্ম করতে উইথ রিয়েল ওয়ার্ক প্লেস, সত্যিকারের ওয়ার্ক প্লেসে, কম্বাইন, সমন্বয় করে, কিসের? নলেজ, স্কিল, অ্যাটিটিউড অ্যাজ পার ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট বা অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী, তাহলেও হয়ে যাবে। তো কম্পিটেন্সি হলো সেটা। কম্পিটেন্সি টাইপ হলো তিনটা: নলেজ টাইপ, স্কিল টাইপ, আর অ্যাটিটিউড। অ্যাটিটিউড টাইপ। নলেজ কি জিনিস? জ্ঞান জ্ঞান। বিষয়ের উপর তাত্ত্বিক ধারণা। নলেজ হলো তাত্ত্বিক জ্ঞান, অর্থাৎ থিওরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট। থিওরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট, নলেজ এটা হলো নলেজ। এটা আমাদের সিভিল এর 12 নম্বর পেজে আছে। কত নম্বর পেজে? এটা আমাদের সিবিএলএম এর 12 নম্বর পেজে আছে। তো নলেজ হলো কোন একটা বিষয়ের উপর তাত্ত্বিক জ্ঞান, অর্থাৎ থিওরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট। স্কিল কি? প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এরপর অ্যাটিটিউড কি আছে? অ্যাটিটিউডটা কি? আচরণ, কিউরিসিটি, ওপেন মাইন্ডেড, দৃষ্টিভঙ্গি, ব্যবহার, আচার, আমাদের যে ম্যানার্স, এগুলো চলাফেরা। বোঝানো হয়েছে। ব্যবহার। স্কিল কিভাবে অর্জন হয় এটা একটু খাতায় নোট করে ফেলেন। স্কিল কিভাবে অর্জন করা যায়? ছোটবেলায় বাচ্চারা যখন হাঁটা শেখে তখন কি পড়ে যায় না বারবার হাঁটতে গেলে? জি জি স্যার পড়ে গিয়ে গিয়ে শেখে না? জি স্যার স্কিল হ্যাঁ, অর্জন হয় ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে। ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এরর। স্কিল কিভাবে অর্জন হয়? ট্রায়াল অ্যান্ড ট্রায়াল এন্ড এরর এরর। এরর এটা মনে রাখবেন সবাই, ঠিক আছে? তো আমরা এখন জানলাম কম্পিটেন্সি কাকে বলে। কম্পিটেন্সি হলো কোনো একটা কাজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে, রিয়েল ওয়ার্ক প্লেসে হতে হবে, এবং নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয় হতে হবে, তাহলে সেটাকে কম্পিটেন্সি বলা যায়। কম্পিটেন্সি টাইপ স্কিল আছে কি? তিনটা: নলেজ, তিনটা: স্কিল, নলেজ স্কিলস এন্ড অ্যাটিটিউড নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। অ্যাটিটিউড স্যার স্কিল কিভাবে অর্জন হয় কি বলছেন? ট্রায়াল এন্ড ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল এন্ড এরর নাকি স্যার? এরর, এরর, এরর। এরর এরর এই কম্পিটেন্সি তো জানলাম আমরা। জি, ERO আর আচ্ছা, এগুলা বানান পরে দেখবেন, এত বানান দেখতে গেলে আমাদের ইয়া শেষ হবে না। ওকে, ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিল এর মানে হলো কম্পিটেন্সি এবং স্কিলের ভিতর পার্থক্য কি? পার্থক্য কি? কম্পিটেন্সি কি জিনিস সেটা তো জানছি, তাই না? জি স্যার পার্ট অফ স্কিল স্কিল কি জিনিস? স্কিল হলো কম্পিটেন্সির একটা পার্ট। স্কিল কি?
কম্পিটেন্সিটা ভাঙলে কিন্তু দুটো কম্পিটেন্স জিনিস পাওয়া যায়, পার্ট। নলেজ, স্কিল আর অ্যাটিটিউড। তার ভিতরে স্কিল হলো কম্পিটেন্সি একটা পার্ট, এই জন্য এখানে বলা হয়েছে স্কিল পার্ট অফ কম্পিটেন্সি, মানে স্কিল হলো কম্পিটেন্সি একটা পার্ট, আর কম্পিটেন্সি কনসিস্ট 3 প্যারামিটার: নলেজ, স্কিল, অ্যাটিটিউড। নলেজ স্কিলস এন্ড এইটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এই কোশ্চেনের উত্তরটা। এই হলো কম্পিটেন্সি। কম্পিটেন্সির ভিতর কি কি আছে? স্কিল আছে, নলেজ আছে, অ্যাটিটিউড বা অ্যাবিলিটি আছে। ঠিক আছে, এটা অ্যাটিটিউড বা অ্যাবিলিটি। কম্পিটেন্সির ভিতরে আছে নলেজ, স্কিল, অ্যাটিটিউড। Skill, ability. ঠিক আছে, অ্যাবিলিটি। তো এর ভিতরে স্কিল হলো একটা পার্ট। এই যে স্কিল হলো কম্পিটেন্সির একটা পার্ট। তাহলে যদি এই কোশ্চেনটা Competency র part. অনেকবার এসেছে, ডিফারেন্ট বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিল, তাহলে স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি, আর কম্পিটেন্সি কনসিস্ট অফ 3 প্যারামিটার: নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। নলেজ স্কিলস এন্ড অ্যাটিটিউড। ডাইমেনশন অফ কম্পিটেন্সি, Dimension of competency. এই যে জায়গাটা, এখান থেকে প্রতি অ্যাসেসমেন্টে 2 মার্ক আসে। কয় মার্ক? 2 মার্ক। 2 মার্ক। Mark. 1 মার্ক নিশ্চিত থাকে, তবে মিনিমাম মানে 2টা মার্ক থাকে, তবে 1 মার্ক সব সময় নিশ্চিত থাকে। এই ডাইমেনশন অফ কম্পিটেন্সি। ডাইমেনশন অফ কম্পিটেন্সি হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। এটা হলো আমাদের 13 নম্বর পেজে আছে। ডাইমেনশন অফ কম্পিটেন্সি হলো 4 প্রকার: টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জবফুল এনভায়রনমেন্ট। আমি কি পাশাপাশি সিএস ওপেন করবো আপনাদের দেখানোর জন্য যে আমি কি পড়াচ্ছি? খুঁজে পাবেন তো? এই যে স্যার আমরা সিএস থেকে দেখে আমি কিন্তু কোনো কিছু আমার নিজের বানানো না, সব কিন্তু আমি সিএস থেকে নিয়ে, সরি সিবিএলএম থেকে নিয়েছি। ঠিক আছে, আমি কিন্তু কোনোটা নিজে বানাই নাই, সব সিবিএলএম থেকে নিয়েছি। এই মাত্র কিন্তু সিবিএলএমটা ওপেন করেছিলাম। তো ডাইমেনশন হলো 4টা। কয়টা? 4টা ঠোঁটের আগায় থাকবে: টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আর জব রোল। সবাই সবাই মনে মনে একবার পড়েন তো, মনে মনে। ওকে, টাস্ক স্কিল কি জিনিস আমরা এবার জানবো। টাস্ক স্কিল কি জিনিস? ডাইমেনশন অফ কম্পিটেন্সি প্রথমটা হলো টাস্ক স্কিল। টাস্ক স্কিল মানে হলো একটা কাজ করা। কি করা? একটি কাজ, একটি কাজ যেকোনো একটি কাজ। করা, কোনো Specific একটা কোনো একটা কাজ কাজ করা। করা। পারফর্ম ঠিক এ কাজ। সিঙ্গেল অর স্পেসিফিক জব। পারফর্ম এ সিঙ্গেল অর স্পেসিফিক টাস্ক অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা কাজ করার অ্যাবিলিটিকেই বলা হয় টাস্ক স্কিল। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল চালাচ্ছে। কি চালাচ্ছে? মোটরসাইকেল। মোটরসাইকেল চালাচ্ছে। তো আমি বললাম যে সে মোটরসাইকেল চালাচ্ছে বা সে বাইক চালাচ্ছে, তাহলে এখানে কয়টা কাজ হলো? একটি কাজ। একটি কাজ। বললাম সে ভাত রান্না করছে, কয়টা কাজ? একটি কাজ। বললাম সে সাইকেল চালাচ্ছে, কয়টা কাজ হচ্ছে? একটা কাজ। টাস্ক স্কিল মানে হলো একটা স্পেসিফিক অর সিঙ্গেল কাজ করবে। যদি কোনো কোশ্চেনে বলে যে একটা স্পেসিফিক অর সিঙ্গেল একটা টাস্ক কমপ্লিট করতে হবে, তাহলে সেটা কি হবে? টাস্ক স্কিল। টাস্ক স্কিল। টাস্ক স্কিল অর্থাৎ পারফর্ম এ সিঙ্গেল অর স্পেসিফিক টাস্ক অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। অর্থাৎ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা সিঙ্গেল অথবা স্পেসিফিক টাস্ক সম্পন্ন করাই হলো টাস্ক স্কিল। এই যে মোটরসাইকেল চালাচ্ছে, এটা হলো উদাহরণ, আমরা বাইক দিয়ে উদাহরণ দিলাম যে সে বাইক চালাচ্ছে, এটা হলো টাস্ক স্কিল। এইবার আসবো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল মাল্টিপল কাজ করা। দেখেন এই ব্যক্তি যে কিন্তু মানে বাইকও চালাচ্ছে, মোবাইলে কথা বলতেছে, বাইকও চালাচ্ছে, একসাথে মোবাইলেও কথা বলছে, একসাথে কয়টা কাজ করতেছে? দুইটা দুইটা কাজ করছে। অর্থাৎ একের অধিক কাজ করবে একসাথে, তাকে বলে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। সেটা কেমন? ম্যানেজমেন্ট স্কিল। একসাথে একের অধিক কাজ করবে একই সময়ে, সেটা কি? টাস্ক ম্যানেজমেন্ট অর্থাৎ পারফর্ম। এটা কি স্যার, এটা কি স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে? ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে? স্ট্যান্ডার্ড অনুযায়ী ছাড়া কোনো কাজই হবে না। পারফর্ম মেনি টাস্ক অর মাল্টিটাস্ক অ্যাকর্ডিং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। ঠিক আছে,
এখন মনে করেন যে আমি এই যে ক্লাস নিচ্ছি, আমি ক্লাস নিচ্ছি, এই যে ক্লাস নিচ্ছি যদি এটা বলি তাহলে সেটা টাস্ক স্কিল। বললাম যে আমি ল্যাপটপ দিয়ে মাউস নাড়ায় হাত দিয়ে ক্লাস নিচ্ছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে, কিংবা আমি ল্যাপটপে ব্যবহার করে টাস্ক ক্লাস ম্যানেজমেন্ট নিচ্ছি, হবে। মাউস নাড়াচ্ছি, পাশাপাশি পা নাড়াচ্ছি, পাশাপাশি এদিক ওদিক তাকাচ্ছি, এই যে অনেকগুলা কাজ, তখন এটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। অর্থাৎ ম্যানেজমেন্ট স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হলো একসাথে একাধিক কাজ করা। কাজ করা, একসাথে একাধিক কাজ করতে হবে। তবে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে সেটাও কিন্তু সাজাইতে হবে। এই যে এই ব্যক্তিটা ফোনে কথা বলতেছে, স্পেসিফিক থাকতে হবে। এই কিন্তু একটা ইয়া আছে যে আমি এই হাত দিয়ে এটা চাপ দিচ্ছি, এখানে ব্রেক চাপ দিচ্ছি, এখানে ক্লাস চাপ দিচ্ছি, পাশাপাশি কথা বলতেছি। যদি শুধু মোবাইলে কথা বলতো তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট করতো চালানো অবস্থায়। মানে সব দিকে কিন্তু এর নজর আছে। ঠিক আছে, তো মাল্টিটাস্কিং বা মাল্টিপল টাস্ক এর মানেই হলো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। এইখানে কিছু দেখেন ভেরিয়েশন দেওয়া আছে: ম্যানেজ, প্রায়োরিটি টাস্ক, ইন্টিগ্রেট টাস্ক, প্ল্যান টাস্ক, অর্গানাইজ টাস্ক, ভেরিয়াস টাস্ক, মনিটরিং, মাল্টিটাস্কিং, মাল্টিপল। যদি কোনো কোশ্চেনে এই কয়টা ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড পেয়ে যান তাহলে সেটা কি হবে? তাহলে সেটা টাস্ক ম্যানেজমেন্ট। তারপরেও কিছু কোশ্চেন আছে, হ্যাঁ, যেটা এই কিওয়ার্ড গুলো পাওয়ার পরেও মিনিং ভিন্ন হয়ে যায়। এই জন্য এটা কিওয়ার্ড পাওয়ার পরে একটু মিনিংটা পড়বেন, পড়ে দেখবেন যে সে মাল্টিটাস্কিং এর কথা বলছে কিনা, তাহলে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল দিয়ে দিবেন। এইটা ঠোঁটের আগায় থাকবে। এটাও টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের যে কিওয়ার্ড গুলো আছে এগুলা কি ভালো করে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? হ্যাঁ জি স্যার। স্যার। ওকে, ওকে স্যার। তাহলে টাস্ক স্কিল জানলাম, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল জানলাম। টাস্ক স্কিল হলে একটা কাজ করা, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হলে একসাথে একই সময় একাধিক কাজ একাধিক কাজ করা। করা। এইবার ওই ব্যক্তি তো প্রথমে মোটরসাইকেল চালাচ্ছিল, তারপর দেখলাম যে মোটরসাইকেল চালাচ্ছে পাশাপাশি মোবাইলে কথা বলতেছিল। এখন মোটরসাইকেল চালাইতে চালাইতে সামনে একটু পরে গিয়ে ওর মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট হয়ে গেলে ওর এখন ওইখানে আশেপাশে গ্যারেজও নেই। ও কি করতেছে? ও নিজের কাজ, নিজের নষ্ট মোটরসাইকেল বা নষ্ট বাইক নিজে মেরামত করতেছে, নিজের সমস্যা নিজে সমাধান করার। সমাধান করছে। তো এই কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল মানে হলো প্রবলেম সলভিং স্কিল। কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল মানে কি? প্রবলেম সলভিং স্কিল মানে কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় বা কোনো সমস্যা হয়েছে, তখন আপনাকে কি করতে হবে? সেটা তাৎক্ষণিক সমাধান করতে হবে। তাৎক্ষণিক সমাধান করতে হবে। আমরা যখন অ্যাসেসমেন্ট নিই, আপনারা যখন অ্যাসেসমেন্ট নিবেন, যখন ট্রেইনি বা ক্যান্ডিডেট ডেমনস্ট্রেশন পারফর্ম করবে, তখন তাকে একটা কন্টিনজেন্সি কোশ্চেন করতে হয় কাজ করার সময়। স্যার, তার কাজ দেখার সময় তাকে একটা কন্টিনজেন্সি কোশ্চেন করতে হয়। কেমন সেটা? একজন কম্পিউটারের অ্যাসেসমেন্ট দিচ্ছে, কম্পিউটার অপারেশন লেভেল 3 কম্পিউটার দিয়ে টাইপিং করে। তো আপনি তাকে বললেন যে আপনি তো কাজ করতেছেন কম্পিউটারে, তো কোনো একটা কারণে আপনি চালাইতে আপনার মাউসটা নষ্ট হয়ে গেল, তাহলে আপনি কি করে কাজ করবেন? তাহলে সে উত্তর দেবে কি? মাউসের বিকল্প, সে কিবোর্ড দিয়ে মাউসের কাজ চালায় নেবে। কিবোর্ড দিয়েও কিন্তু কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, এটা হলো কন্টিনজেন্সি কোশ্চেন। তো কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল হলো প্রবলেম সলভিং স্কিল। কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যা আপনাকে কি করতে হবে? সমাধান করতে হবে। এখানের কি পয়েন্ট গুলো হলো প্রবলেম, ইরর, চ্যালেঞ্জ, ইরেগুলারিটি, ব্রেকডাউন, নন পারফেকশন, নন স্ট্যান্ডার্ড, ইমার্জেন্সি, ক্লায়েন্ট কমপ্লেইন। এই কি পয়েন্ট গুলা যদি পান তাহলে বুঝে নেবেন কি কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল বা প্রবলেম সলভিং স্কিল। কন্টিনজেন্সি এই বানান নিয়ে টেনশন নেই। যদি কেউ কন্টিনজেন্সি পড়বেন, সমস্যা কি? আপনি স্যারকে বুঝাই দিবেন যে স্যার আমার একটু উচ্চারণগত সমস্যা থাকতেই পারে। আমরা সকলেই যে খুব সুন্দর করে কথা বলতে পারি বিষয়টা তেমন না। আল্লাহ তাআলা সবাইকে তো সব নলেজ দেন না বা সবকিছু দেন না। জি স্যার। তাই না? স্যার আমি কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই স্যার আমাদেরকে যে সিভিএলএম গুলো দিয়েছেন আর আপনি এখানে যেটা পড়াচ্ছেন স্যার, একটু মনে হয় ডিফারেন্ট আছে। আচ্ছা, একটু ডিফারেন্ট আছে না? এই যে এই কন্টিনজেন্সি থেকে আমি এইটুকু কভার করে নিয়েছি স্যার শুধু ইয়েগুলি
কি জানি বলে উদাহরণগুলি এক্সট্রা। হ্যাঁ, এগুলো এইগুলা স্যার কিন্তু এক্সট্রা নাই, এখানে আছে দেখেন আমাদের শোনেন, ইয়াতে। এগুলা হ্যাঁ নাই এগুলা কেন? এগুলা হচ্ছে কি পয়েন্ট, এগুলা তো সিবিএলএম এ থাকবে না, এগুলা বিভিন্ন কোশ্চেন যাচাই বাছাই করে বিভিন্ন ডিবেট এক্সপার্টরা এটা যাচাই বাছাই করে এগুলা তৈরি করেছে, সেইটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? জি জি স্যার, বুঝতে পেরেছি। এটা আপনারা পাবেন না তো, এই জিনিস, এগুলো বলতে পারেন কি পয়েন্ট। স্যারের এক্সপিরিয়েন্স থেকে এটা তৈরি করা। হ্যাঁ, না না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে তৈরি করিনি, আমি এটা কালেক্ট করেছি। এটা আমাদের যে গুরু যারা আছেন তাদের আমি ফলো করি, হ্যাঁ, তাদেরকে ভিডিও দেখেছি, ও তাদের আচ্ছা ক্লাস দেখেছি, দেখার পরে এগুলা করার পরে আমি আর কি এগুলা কালেক্ট করেছি যে এই কিওয়ার্ড গুলো থাকলে সেটা কন্টিনজেন্সি ম্যানেজমেন্টের ভিতরে চলে যায়। কেমন প্রবলেম, মানে সমস্যা, সমস্যা থাকলে সমাধান করতে হবে। কন্টিনজেন্সি ইরর মানে কি, ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া ভুল। বা ভুল, এই যে ভুল ভুল থাকলে সেটা ঠিক করতে হবে, সেটা কন্টিনজেন্সি। চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। ইরেগুলারিটি, ব্রেকডাউন, ভেঙে যাওয়া, নন পারফেকশন, কাজটা পারফেক্ট হয়নি, নন স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়নি, ইমার্জেন্সি সিচুয়েশন বা ইমার্জেন্সি একটা কাজ করে দিতে হবে আমাকে, ক্লায়েন্ট কমপ্লেইন, আমি একটা কাজ করে দিচ্ছি, ক্লায়েন্টের ভালো লাগতেছে না, তাহলে চেঞ্জ করে আমাকে আরেকটা দিতে হবে তাকে, সেটা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। এটা হচ্ছে কি পয়েন্ট এবং আপনাদেরকে বোঝানোর জন্য এবং খুব সহজে যেন আপনারা উত্তর দিতে পারেন এই পয়েন্টগুলো দেখে, এই জন্য এগুলা সহজ করে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, কন্টিনজেন্সি বুঝতে পেরেছেন? ওকে স্যার। এটা হলো প্রবলেম সলভিং। জি স্যার। Yes, sir. তো আমাকে প্রথমে শিখলাম টাস্ক স্কিল ক্লিয়ার, জি হ্যাঁ স্যার, স্যার। এটা একটা কাজ টাস্ক করবে। ম্যানেজমেন্ট স্কিল ক্লিয়ার, জি জি স্যার। স্যার, একটা কাজ করবে, একাধিক কাজ করবে। কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল ক্লিয়ার, হ্যাঁ জি স্যার। স্যার। Yes, sir. জব রোল ইনভায়রনমেন্ট স্কিল, এটা আসলে কি? এটা আসলে ওয়ার্ক প্লেসের ইনভায়রনমেন্ট সম্পর্কিত অনেকটা। ওয়ার্কিং টুগেদার উইথ ওয়ার্ক প্লেস ম্যানেজার, সুপারভাইজার, কলিগ, এটা আসলে কি? যে কোনো সিচুয়েশন, মানে পারফর্ম এ জব, মানে আপনাকে একটা জব স্যার, পারফর্ম করতে হবে। এখানে দেখেন একটু আগে যে মোটরসাইকেল চালানো দেখছি, পরিস্থিতিতে যে প্রজেক্ট করা। এই ব্যক্তিটা মোটরসাইকেল চালাচ্ছে কোথায় দেখেন তো, এই নিচে কি পানি না? পানি। পানি, বৃষ্টি হচ্ছে, আবার রাতের বেলায়, এক রাতের বেলায় বাইক চালাচ্ছে, এরপর বৃষ্টির ভিতরে বাইক বৃষ্টি রাত চালাচ্ছে, আবার পানি। হাঁটু পানিতে বাইক চালাচ্ছে। অর্থাৎ এনি সিচুয়েশন, এনি ওয়ার্ক প্লেস, এনি টিম মেম্বার, রাইট, আপনাকে একটা জব পারফর্ম করতে হবে বা একটা কাজ করতে হবে, এর মোটরসাইকেল চালায় যেতে হবে, মোটরসাইকেল চালায় যাওয়াটা হলো এর কাজ। এটা এই যে কোনো এনভায়রনমেন্ট হতে পারে, পানি, হাঁটু পানি হোক আর গলা পানি হোক, এর চালায় যাইতেই হবে। এর সামনে আরো গাড়ি আছে, তাদেরকে সাইড করে দিয়ে যেতে হবে, অ্যাক্সিডেন্ট করলে চলবে না। অর্থাৎ এনি সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনে, যে কোনো জায়গায়, যে কোনো মানুষের সাথে কাজ করতে হবে যে কোনো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী। এই যে এখানে লেখা আছে, পারফর্ম এ জব এনি সিচুয়েশন, এনি প্লেস, এনি টিম মেম্বার অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, যে কোনো সিচুয়েশনে, যে কোনো জায়গায়, যে কোনো মানুষের সাথে মানিয়ে নিয়ে কাজ করাটাই হলো জব রোল এনভায়রনমেন্ট। এখানে আমি সহজ করে লিখেছি, আপনারা এখান থেকে একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন। জব রোল এনভায়রনমেন্টের ভিতরে ওয়ার্ক প্লেস, ম্যানেজার, সুপারভাইজার, কলিগ, কোলাবরেট, এই ধরনের শব্দ আছে। যদি কোনো কোশ্চেনে কোলাবরেট আসে, কলিগ আছে, ম্যানেজার আছে, হ্যাঁ, সুপারভাইজার আসে, তাহলে বুঝে নেবেন এটা জব রোল এনভায়রনমেন্ট। এটা আমরা এখন, আমি কয়েকটা ম্যাচিং দিব, এই ম্যাচিং যদি আপনারা করতে পারেন, আমি ম্যাচিং জিজ্ঞাসা করব নাম ধরে ধরে, যদি উত্তর দিতে পারেন তাহলে আপনারা কনফার্ম লিখে রাখেন। এই ডাইমেনশন অফ কম্পিটেন্সি থেকে 1 অথবা যে 2 মার্কের কোশ্চেন আসবে, আপনারা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আপনারা প্রত্যেকে এটা দিতে পারবেন, কোনো মিস যাবে না। তো আমরা যেটা করিয়েছি এই মাত্র পর্যন্ত, টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আর জব রোল এনভায়রনমেন্ট, এই 4টা কারণ বুঝতে অসুবিধা থাকলে আমাকে আরেকবার একটু বলেন। আস্তে আস্তে পড়েন, অন্যদের ডিস্টার্ব হচ্ছে। শুধুমাত্র কোশ্চেন করার সময় সমস্যা নেই, এই ছড়া সবাই মিউট করে রাখবেন। কোনটা? স্যার আমাকে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল পেজটা যদি আরেকবার বলতেন। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, ওকে। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হলো একসাথে একাধিক কাজ করা। ঠিক আছে, একসাথে কি করা? একাধিক কাজ করা। এই ব্যক্তি মোটরসাইকেল চালাচ্ছে, পাশাপাশি মোবাইলে কথা বলতেছে, হ্যাঁ,
এই ব্যক্তি মোটরসাইকেল চালাচ্ছে, পাশাপাশি কি করতেছে, মোবাইলে কথা বলছে, একসাথে দুইটা কাজ করতেছে সে। এটা হলো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। যদি আমরা আরো একটু উদাহরণে যাই, স্যার কথা যেমন বললে আমি ক্লাস করতে মশা মারতেছি স্যার দুটা। হ্যাঁ, আপনি ক্লাস করছেন, এখন এই যে মনে করেন যে বসে আছেন, এখন এক জায়গায় বসে ক্লাস করছেন, পাশাপাশি মশায় কামড়াচ্ছে আপনাকে, আপনি মশাও মারছেন আর এই ক্লাসও করছেন। এটা হলো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আবার এই যে ক্লাস করছেন, পাশাপাশি লিখতেছেন, আর খাতায় লিখতেছেন, এটাও কিন্তু টাস্ক জি ম্যানেজমেন্ট স্যার স্কিল। আপনি শুনতেছেন, পাশাপাশি খাতায় লিখতেছেন। জি স্যার এরপরে আপনার বাবুটা কান্না করতেছে, বাবুরে একটু বললেন যে এই কাঁদো না, মাথায় একটু ঘুম পড়ায় দিলেন, আবার ক্লাসও করতেছেন। এটাও টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। মানে একই সময় আপনি একাধিক কাজ একসাথে করতেছেন। যদি শুধু ক্লাস করতেন তাহলে সেটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হতো, কারণ একটা কাজ। যদি শুধু বাবুকে ঘুম পড়াতেন সেটা না টাস্ক টাস্ক স্কিল। স্কিল তো টাস্ক স্কিল। যদি বলা হয় যে একজন মশা মারছে এবং বিড়ি খাচ্ছে, বিড়ি বুঝেন তো, একজন মশা মারছে প্লাস সিগারেট খাচ্ছে, তাইলে কি হবে? টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আরেক জায়গায় বললো যে একজন তার আর এখানে কলিগের তো সাথে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড তো নাই স্যার। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড নাই, তাই তো? বিড়ির সাথে আর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আনার দরকার নেই, বিড়ি জি সিগারেটের স্যার। সাথে। আচ্ছা, স্যার যেমন অ্যাসেসর যখন আমাদের অ্যাসেসমেন্ট নেয় তখন সে দেখে একদিকে সে খাতাও দেখতেছে আর একদিকে সে পরীক্ষায় মানে গার্ডও দিচ্ছে। গার্ডও দিচ্ছে, রাইট। সে খাতাও দেখছে, পাশাপাশি আপনারা ডেমনস্ট্রেশন করছেন, সে এটা ফলো করছে। এটা জি টাস্ক জি ম্যানেজমেন্ট স্কিল। অথবা মনে করেন যে স্যার অ্যাসেসমেন্ট নিচ্ছে, ওই সময় তার ওয়াইফ ফোন দিছে, হ্যাঁ ওয়াইফের ফোনে সাথে কথা ফোনে বলতে কথা বলে নেবেন, কথা না বললে তো বিপদ আছে, জি স্যার জি স্যার তাই না? বাসায় উঠতে দিবেন না স্যার। তো বাসায় ঢুকতে দিবে না, তাহলে সে অ্যাসেসমেন্টও নিল, পাশাপাশি তার জানটাও বাঁচায় নিল কথা বলে। এটা হলো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ওই হ্যাঁ, জায়গায় তো জি খাইছে স্যার বুঝতে স্যার। পেরেছি। এবার আমরা জব রোল এনভায়রনমেন্ট এটা জানলাম। জি স্যার। এই চারটা সম্পর্কে কারোর অসুবিধা আছে? না স্যার জব রোল এনভায়রনমেন্ট হলো যে কোনো জায়গায়, যে কোনো মানুষের, যে কোনো সিচুয়েশনে, পরিস্থিতি যে কোনো যে কোনো মানুষের পরিস্থিতিতে, সাথে যে কোনো জায়গায়, যে কোনো মানুষের সাথে কাজ চালায় যাওয়া। যেমন এই ব্যক্তি মোটরসাইকেল চালায় যাচ্ছে, এর যাইতেই হবে বাড়িতে, এই পানি আঁঠু পানি হোক আর গলা পানি হোক, এ যাচ্ছে। পাশাপাশি এই যে কিছু মানুষ দেখা যাচ্ছে এদের কাটায় যেতে হবে, আবার বৃষ্টি হচ্ছে। অর্থাৎ যে কোনো সিচুয়েশন, যে কোনো জায়গা, যে কোনো প্লেস, যে কোনো মানুষের সাথে সুন্দরভাবে কোলাবরেট করে কাজটা কমপ্লিট করাই হলো জব রোল এনভায়রনমেন্ট। জি স্যার, স্যার কথা বলছেন, স্যার বাসায় যাচ্ছে এখন, যে হ্যাঁ কোনো স্যার, পরিস্থিতি যাচ্ছে। মোকাবেলা করে। আচ্ছা আচ্ছা, ওই অনেকে মেসেজ করছে স্যার একদিনে এত পড়া, একদিনে আসলে যতটুকু পড়িয়েছি এরকম পড়ালে আসলে আমাদের 1 বছর লাগবে। হ্যাঁ, ভালো আমাদেরকে লাগতেছে কাজে লাগিয়ে যেতে হবে। কাকে বলে আমাদের জানতে হবে। বুঝিনি? স্যার 3 নাম্বারটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কন্টিনজেন্সি 3 নাম্বার জি স্যার। কোনটা? কন্টিনজেন্সি মানে প্রবলেম সলভিং। আপনি একটা কাজ করতেছেন, কাজ করতে করতে একটা সমস্যা হয়ে গেল। মনে করেন যে জি। আপনি একজন মিস্ত্রি, আপনি একজন দর্জি। এখন দর্জি হইলে আপনার কি করতে হয়? কাপড় বানাইতে হয়। তা আপনি একজনের কাপড় বানাই দিচ্ছেন, একটা মহিলার একটা ড্রেস, একটা 3 পিস বানাই দিচ্ছেন। এখন মহিলাটা ড্রেস নিয়ে বাসায় গেছে, যে দেখে যে 3 পিস তার গায়ে খাটতেছে না, একটু চিকুন হয়ে গেছে। মহিলা কি করছে? 3 পিসটা ফিরাই নিয়ে আসছে, এনে বলছে যে চিকুন হয়ে গেছে। তখন আপনি কি করবেন? সেলাইটা খুলে একটু কাপড় যেখানে সেলাই বেশি খুলে রাখা আছে, সেলাই খুলে আবার নতুন করে করে দিবেন না? এই যে সমস্যাটা সমাধান করে দিবেন, এই হলো কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, প্রবলেম সলভিং স্কিল। যে সমস্যাটা কি করলেন? সমাধান করে দিলেন। এটা বিকল্প উপায়ে সমাধান করতে পারেন, আবার জিনিসটা চেঞ্জও করে দিয়ে দিতে পারেন। এমনও হতে পারে যে আপনি ওই কাপড়টা চেঞ্জ করে দিলেন, দিয়ে আরেকটা কাপড় দিয়ে দিলেন তাকে। যদি সন্তুষ্ট থাকে। এটা হলো কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। এই যে আমরা এখানে একটু উদাহরণ দেখি, এটা আমাদের সিভিএলএম এর 14 নাম্বার পেজে আছে। স্কিলের ভিতরে কি আছে? ইউজ এ ফটোকপিয়ার, মানে আপনি একটা ফটোকপি মেশিন ব্যবহার করছেন, এটা হলো টাস্ক স্কিল। এবার সিলেক্ট দি রাইট পেপার এন্ড ফাংশন, আপনি পেপার সিলেক্ট করছেন এবং পাশাপাশি ফাংশন সিলেক্ট করেছেন।
এটা টাস্ক টাস্ক ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট স্যার। স্কিল, দুইটা কাজ করেছেন। এবার দেখেন কন্টিনজেন্সির ভিতর কি আসছে, ক্লিয়ার পেপার কন্টিনজেন্সি মানে কাজ পেপার আপনি জ্যাম। পেপার জ্যাম। পেপার জ্যাম হয়ে গেছে, এরপর আপনি কি করলেন, পেপারটা ঠিক করলেন, ক্লিয়ার করলেন, জ্যাম হয়ে গেলে এটা কন্টিনজেন্সি মানে সমস্যা সমাধান করলেন। এরপরে জব রোলে কি আছে দেখেন, প্রিন্ট জব রিকোয়ারমেন্ট, কার সাথে, টিম মেম্বারদের সাথে। Liaison team members on হ্যাঁ, টিম মেম্বার, অন্য টিম মেম্বারদের সাথে আলাপ আলোচনা করে আপনারা কি করলেন, প্রিন্ট করলেন। print job. প্রিন্টটা করলেন অন্যকে সাথে, টিম মেম্বারদের সাথে আলোচনা করে। কারণ অনেক প্রতিষ্ঠান আছে যেখানে অনেকজন মেম্বার কিন্তু প্রিন্টার একটা, তাহলে কি করতে হবে, আপনাকে সবার সাথে কথা বলে যে আমি এখন প্রিন্ট দিচ্ছি, যেমন ব্যাংকে যেমনটা হয়, ব্যাংকে অনেক কর্মকর্তা থাকেন, অনেক অফিসার থাকেন, প্রিন্টার থাকে একটা বা দুইটা, তখন এই জব রোল এনভায়রনমেন্ট স্কিল মেনটেন করে প্রিন্ট করতে হয়। আমি এখন জিজ্ঞাসা করব যার কাছে, সে শুধু উত্তর দিবেন। ওকে স্যার। আসমা আক্তার আছেন ম্যাডাম? জি স্যার আছি। দেখেন তো এই ম্যাচিং এর সাথে কোনটা যায়। এমনও হতে পারে আল্লাহ যদি চাই এই ম্যাচিংটা হুবহু আপনাদের অ্যাসেসমেন্টে চলেও আসতে পারে। An industrial worker follows safety regulation টাস্ক and স্কিলের ভিতরে এটার কোনটা হবে? a worker organized to and manage multiple tasks. এটা হবে না। Workers are laying bricks in the construction site. A worker organized to and manage multiple safety regulation and collaborate with. স্যার 3 নাম্বারটা হবে সম্ভবত। 3 নাম্বারটা হবে। আপনারা ওনার সাথে একমত? কেউ জি দ্বিমত স্যার। আছেন কিনা? আচ্ছা, না সবাই স্যার, কথা বলার দরকার নেই, কেউ স্যার, দ্বিমত 3 নাম্বারটাই থাকলে সে হবে কথা স্যার। বলেন। 3 শুধুমাত্র নাম্বারটাই হবে স্যার। 3 নাম্বারটাই হবে। আচ্ছা, সকলের জন্য মনে মনে একটা হাততালি দেন আস্তে আস্তে। অবশেষে পারলাম। আপনারা দারুণ করেছেন। স্যার আচ্ছা, হাসির এইটা মাধ্যমে দিয়ে দিলাম স্যার। এইটার একটু বিস্তারিত আমি এইটা আজকে ম্যাচিং পর্যন্ত থাকবে, এরপরে আমরা ক্লাসে যাব না, হ্যাঁ, ম্যাচিং শেষ করা পর্যন্ত। এরপরে আর একটু ম্যাচিংটা মিলাই, লাস্টে গিয়ে এই ম্যাচিং গুলো আমি আবার বিস্তারিত বলে দেবো যে কোনটার কি আসলে। হ্যাঁ, এই ম্যাচিংটা বলবেন কে, আমি বলে দিচ্ছি। কস্তুরিকা ম্যাডাম আছেন? স্যার হ্যাঁ, আপনি বলবেন টাস্ক ম্যানেজমেন্ট স্কিল এখানে কোনটার সাথে সংযুক্ত বা কোনটার সাথে যায়। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল স্যার নাম্বার 4। নাম্বার 4। ইয়েস স্যার। ইয়েস স্যার, রাইট আচ্ছা, অ্যানসার। দ্বিমত আর থাকলে কেউ সে বলেন, শুধু দ্বিমত, যদি কেউ দ্বিমত থাকেন। কেউ দ্বিমত নেই, বাহ দারুন, থ্যাংক ইউ সো মাচ। রাইট রাইট অ্যানসার স্যার। এবার আমি বলবো, এখানে 4টাই আছে, এবার আমি জিজ্ঞাসা করছি যে কে বলবেন। হ্যাঁ, সকলের আসলে কথা বলার দরকার নেই। মনির হোসেন স্যার আছেন? মনির হোসেন স্যার, সাকিব আল হাসান স্যার, ওকে। সাকিব আল হাসান স্যার, আপনি বললেন 1 নম্বরে জব রোল এনভায়রনমেন্টের সাথে এখান থেকে কোনটার সাথে সম্পর্কিত? সুলতানা রমি, না কে পারবেন হাত তোলেন। স্যার আমি স্যার, বলি। স্যার না, হাত তুলতে হবে। কাউসার, কাউসার স্যার, কাউসার স্যার, না হাত তুলতে বলেছি, আমি তো বলতে বলিনি। কাউসার স্যার বলেন, জব রোল এনভায়রনমেন্টের সাথে কোনটার সাথে সংযুক্ত এখানে? 3 নাম্বার হবে স্যার। 3 নাম্বার, জব রোল এনভায়রনমেন্টের সাথে 3 নাম্বারটা যায়। দি ক্লায়েন্ট চেঞ্জ দি ডিজাইন, সো
They had to change dress again. সাকিব আল হাসান ভাই, আপনি একটু বিয়াটা মিউট করেন, নয়েজ আসতেছে। যদি নয়েজ আসে একটু মিউট করেন। কেউ কি দ্বিমত আছেন ওনার সাথে? নো না স্যার স্যার না স্যার। থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু একটা কঠিন কোশ্চেন ছিল, হ্যাঁ, এই যে এটা, কারণ এই কোশ্চেনটা অনেকটা দেখেন কন্টিনজেন্সির সাথে মিলে যায় মনে হয় যেন। দি ক্লায়েন্ট চেঞ্জ দি ডিজাইন। হ্যাঁ, এইটা কিন্তু কন্টিনজেন্সির সাথে অনেকটা মিল মনে হয়, কিন্তু আসলে এটা হবে জব রোল এনভায়রনমেন্ট। এবার টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলবে হচ্ছে লুবনা ম্যাডাম। লুবনা ম্যাডাম আছেন? রিফাত তাসনিম রিফা, 4 টাস্ক নাম্বার ম্যানেজমেন্ট স্কিল। স্যার 4 4 নাম্বার হবে 4। 4 দারুণ। আমার মোবাইল 4 নাম্বার ওয়ার্কিং এবং টকিং দুইটাই করতেছে, মোবাইল ফোনে কথা বলতেছে এবং ওয়ার্কিং এবং টকিং একের অধিক কাজ করতেছে, জন্য এটাই হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। বাহ, দারুণ বলেছেন আপনি। শারমিন নাহার, 3 নাম্বারটা কন্টিনজেন্সি কিসের সাথে যায়? Rahim is working and talking on his mobile phone. 3 নাম্বার প্লাস 2 নাম্বারের সাথে। 2 নাম্বারের সাথে। কারণ হচ্ছে Receiving মেশিনটা machine চলছে is না, not কিন্তু সে working সময় নিয়ে properly, so he took some extra time from We the took some client. extra time from Client Okay. তিনের সাথে 2 এক্সট্রা টাইম নিয়ে আসছে from the client, কে হচ্ছে অন্য কাজ দেখা হবে মেসিং। তারেক হাসান স্যার আছেন? তারেক হাসান স্যার, জি স্যার লাইনিং বাইকার্স অন দি স্যার 1 নাম্বারের সাথে যায় স্যার। 1 নাম্বার সাথে এক যায়, নাম্বার। রাইট। ওকে, ডান। আমাদের ম্যাচিং শেষ। এবার আমরা একটু ম্যাচিংটা বুঝবো, বুঝে আমরা আজকের মতো সেশন এখানেই শেষ সমাপ্তি ঘোষণা করব। প্রথমে আমাদের যেটা ছিল সেটা হলো টাস্ক স্কিল, মানে একটা কাজ বোঝানো হয়েছে টাস্ক স্কিল। তো প্রথমে যে এটা ছিল আমাদের অ্যান্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কার ফ্লো সেফটি রেগুলেশন অ্যান্ড কোলাবরেটস উইথ টিম মেম্বার অ্যান্ড কমপ্লিট প্রোডাকশন টাস্ক। কোলাবরেট যদি থাকে, টিম মেম্বার যদি থাকে, কোলাবরেট থাকলে কি বুঝতে হবে? এটা জব রোল এনভায়রনমেন্ট, রাইট। এখানে যেটা বোঝানো হয়েছে এটা বাংলাতে কি বোঝানো হয়েছে বলেন তো? কেউ একজন একটু বাংলা মিনিং করেন তো, যতটুকু বুঝেন ততটুকু। ইন্ডাস্ট্রি ওয়ার্কার সাথে পরামর্শ, ইন্ডাস্ট্রি কর্মী, সে সেফটি অনুসরণ করবে রেগুলেশন। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে একটু ওয়ার্কার টিম আছে, সেই মেম্বারের ওয়ার্কার সাথে গুলো কি করছে? আলোচনা করে হ্যাঁ, প্রোডাকশন বা কমপ্লিট করতেছে আর কি। আচ্ছা, ইন্ডাস্ট্রি কিছু ওয়ার্কার আছে, তারা সেফটি মেনটেন করছে, করার পরে টিম আলাপ আলোচনা করে একটা প্রোডাকশন বা একটা কাজ কমপ্লিট করছে। এটা হলো জব রোল এনভায়রনমেন্ট, কারণ এখানে কোলাবরেট করছে টিম মেম্বারদের সাথে। কোলাবরেট থাকলেই বুঝে নেবেন সেটা জব রোল এনভায়রনমেন্ট। 2 নম্বরে আছে এ ওয়ার্ক অর্গানাইজ টুলস এন্ড ম্যানেজ মাল্টিপল টাস্ক ইন ওয়ান শিফট। মাল্টিপল জব টাস্ক হবে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। ওয়ার্কার আর লেইং ব্রিক্স ইন দি কনস্ট্রাকশন সাইট, অর্থাৎ টাস্ক স্কিল। কর্মীরা কি করছে? কনস্ট্রাকশন সাইটে ইট বিছাই দিছে। জি, একটা কাজ করতেছে। এরপরে ওয়ার্কার অর্গানাইজ টুলস এন্ড ম্যানেজ মাল্টিপল টাস্ক, কি হবে? টাস্ক ম্যানেজমেন্ট। কাজ করছে অনেকগুলো। এটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ওকে, ডান। এবার টাস্ক ম্যানেজমেন্ট স্কিলে যেটা ছিল সেটা হলো অ্যান্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কার ফ্লো। এটা তো আমরা একটু আগে জেনে গিয়েছি। An employee successfully operate a lathe machine to produce a part to exact specification. কন্টিনজেন্সি। No. An employee successfully operates স্কিল হতে পারে স্যার। মেশিন। Task কি skill. হতে পারে স্যার? task management. Only task. Only task skill. Organization tools and manages multiple tasks in on shift. আচ্ছা, ওয়ান শিফটে পরে যাব, আগে এটা সমাধান করে নি। 2 নাম্বারটা, an employee successfully operates। task. এটা হলো টাস্ক হবে স্পেসিফিক আছে ওখানে। স্পেসিফিক মানে আপনি বলছিলেন যে টাস্ক স্কিল। স্পেসিফিকেশন দেওয়া আছে। আচ্ছা, স্পেসিফিকেশন দেওয়া আছে। স্পেসিফিকেশন মানে হলো বৈশিষ্ট্য। স্পেসিফিক এর কথা বলেছিলাম আমি। স্পেসিফিক আলাদা আর স্পেসিফিকেশন আলাদা কিন্তু। হ্যাঁ, এক্সাক্ট। এটা হলো স্পেসিফিক টাস্ক। হ্যাঁ, এই যে আছে। এখানে আরো একটু বোঝার আছে, সেটা হলো একজন এমপ্লয়ি একটা লেদ মেশিন অপারেট করেছে স্পেসিফিকেশন অনুযায়ী। এখন স্পেসিফিকেশন অনুযায়ী তো আপনাকে লেদ মেশিন অপারেট করতে হবে, নাহলে আপনি ভুলভাল অপারেট করলে তো লেদ মেশিনে কাটা পড়ে মারা যাবে না। স্পেসিফিক এটা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল।
এটা টাস্ক ম্যানেজ, এটা টাস্ক task স্কিল হবে টাস্ক হবে স্যার। আচ্ছা সবাই এটা একটু থামেন। টাস্ক স্কেল হবে। আচ্ছা আমি যখন টাস্ক বলতে স্কিল বলবো হবে তখন শুধু বলবেন, ঠিক আছে? এটা হলো টাস্ক স্কিল। ঠিক একজন আছে এমপ্লয়ি একটা লেদ মেশিন অপারেট করতেছে, একটা মেশিন চালাচ্ছে ঠিক আছে? একটা লেদ মেশিন কি করতেছে? একটা লেড অপারেট মেশিন করতেছে। চালাচ্ছে। অপারেট করতেছে বা কোনো একটা পার্ট নিয়ে কাজ করতেছে এক্সাক্ট স্পেসিফিকেশন নিয়ে। অর্থাৎ ওই লেড মেশিন চালানোর জন্য যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী করতেছে সে। কারণ লেড মেশিন হোক আর মোটরসাইকেল হোক, আপনি যখন মোটরসাইকেল চালাবেন তারও একটা এক্সাক্ট স্পেসিফিকেশন আছে, সেই অনুযায়ী না করলে তো আপনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করবেন। এটা হলো জি task এসওপি অনুযায়ী। ওয়ার্কার আর লেইং ব্রিক্স, এটা আমরা দেখেছি, এটাও আমরা দেখেছি টাস্ক ম্যানেজমেন্ট টাস্ক, স্কিল, আর এটা তো আমরা সমাধান করে ফেলেছি। তো আমাদের আজকের জি সেশন স্যার। এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, জি লাস্ট অবশ্যই। প্রশ্ন ছিল। স্যার যেমন আমরা লেভেল 2 করতাম বা অন্য কোনো লেভেল যেতাম, তখন আমাদের যে কোনো একটা ইংলিশ থাকলে তারা অ্যাসেসররা ওনারা কি করতো, ওরা বুঝাই দিত। এখানে আমরা যদি কোনো একটা ইংলিশ না বুঝি, সেক্ষেত্রে ওনারা কি আমাদের বাংলা কনভার্ট করে বুঝাই দেবে প্রশ্ন অবশ্যই করলে? বাংলা কনভার্ট করে বোঝাই দেবে। আপনি যতবার না বুঝবেন ততবার, একটা কোশ্চেন যদি 5 বার না বুঝেন 5 বার বুঝাই দিবে আপনাকে, ঠিক আছে? এবং আপনারা ঠিক যখন আছে, স্কিল ধন্যবাদ। লেভেলের অ্যাসেসমেন্টটা দিয়েছেন তখন বিজ্ঞ অ্যাসেসর জি মহোদয় কতটা নমনীয় ছিল, তার থেকে অনেক জি বেশি নমনীয় পাবেন লেভেল 4 এর অ্যাসেসমেন্টে বিজ্ঞ অ্যাসেসর মহোদয়কে, হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে? তো ঠিক সকলে আছে ভালো স্যার। থাকেন, সুস্থ থাকেন। আর যে আর পড়াগুলো এটা করা পিডিএফ হয়েছে কি দিবেন? আমি ভিডিও দিয়ে দিব, একটু পরে সবাই ভিডিও দেখে পড়ে স্যার নেবেন, আমাদের কথা সিভিএলএম ছিল স্যার। করবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। স্যার আমাদের এই ক্লাসটা কি ভিডিও রেকর্ডিং করে দেওয়া যায় স্যার? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।